পৌঁছে দাও। সজীবের কথা একদম স্ট্রেট ওয়ে, একদম তোমার জীবনে গল্প যাইতে চাই। জি গুরু, আসলে ফার্স্ট টাইম তো একটু নার্ভাসের কোনো কারণ নাই, প্লিজ বলো না নার্ভাস। এটা তোমার প্রোগ্রাম, তোমাদের প্রোগ্রাম। জি জি, না আপনার ওই কথাগুলো শুনতে শুনতে এখন একটু আলহামদুলিল্লাহ স্ট্রং। ওকে জি, তো গুরু আসলে বুঝতে পারছি না কখন থেকে কোথা থেকে শুরু করব। একদম ছোটবেলা থেকেই শুরু করো। আচ্ছা যাক গুরু, বাট মেইন ঘটনাতে তাড়াতাড়ি চলে আসো। 2-4 মিনিটের মধ্যে ছোটবেলার গল্প বলেই একদম সরাসরি তোমার মেইন গল্পে চলে আসো। ছোটবেলা বলতে আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন সন্তান। আমার বাবা একজন জেলে কৃষক, দুটোই। আমাদের এলাকাটা হচ্ছে মানে পানিবহুল এলাকা, যেটা সুনামগঞ্জ ধর্মবাসা। ওইখানে বেড়ে ওঠা আলহামদুলিল্লাহ ভালো, কোনো জীবনে কোনোদিন কোনো কষ্ট পাই নাই। বাবা মা যতটুকু পারছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে, পড়াশোনা করাইছে, এমন এখনো আছি, করতেছি, জব করতেছি, একটা ব্যবসাও আলহামদুলিল্লাহ আছে। কিন্তু আস্তে আস্তে চলতে চলতে বড় হলাম যখন, একটু ছোট্ট করে একটা জিনিস নিয়ে নিই। আমি ক্লাস 10-এ যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি, তখন একজনকে ভালো লাগছে। আমার যে ভালো লাগাটা, তার প্রতি আমি প্রকাশ করছি। 22 দিন চলে গেছে। 22 দিন পর্যন্ত আমার সাড়া দেয় নাই। অনেক কষ্ট করছি, অনেক কান্নাকাটি করছি, করার পরে সাড়া দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তখন তো এত বুঝি না, আমার তখন ফোন ছিল না। এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, এটা আমি ছোট্ট করে বলে নিতেছি। এটা আমার জীবনে ফার্স্ট ছিল। তার সাথে আমার সম্পর্ক ছিল 4 বছর। খুবই ভালোবাসতো, আমিও বাসতাম, কিন্তু জানতাম না সে আমার অজান্তে একটু অন্য মুখী হয়ে গেছে, অন্য কারোর সাথে একটু জড়ায় গেছে। তখন আমি জানতে পারি, খারাপ লাগছে। তখন আমি তার সাথে অভিমান করে ছেড়ে দিছি, ছেড়ে চলে আসছি। শেষ, এখানে এটা শেষ। 2-3 মাস চলে গেল, খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। সজীবের গল্প বলা দেখে অনেকেই হয়তো চিন্তা করতেছে যে আমিও আমার গল্প বলতে চাই। যে আমি অনুরোধ করছি যে সত্যি যদি গল্প বলতে চাও, প্লিজ নক করো, আজকে এই মুহূর্তে নক করো। নাম্বার হচ্ছে 01841904904। আরেকবার বলছি 01841904904। আজকে এই মুহূর্তে নক করো, কথা দিচ্ছি আগামী 2-3 দিনের মধ্যে ডেকে নেব। 01841904904। সজীব জি, পরে 3 মাস চলে গেল। জানুয়ারিতে তার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। 3 মাস চলে গেল। 3 মাস পরে মনে মনে ছিল যে আর রিলেশন করব না, কাউরে ভালোবাসতে যাব না। কিন্তু হঠাৎ করে একজন চলে আসলো চোখের সামনে। চলে আসলো বলতে আমি ফার্স্ট টাইম থেকে ঘুম থেকে উঠে দেখলে চলে আসছে? একদম ঘুম থেকে হঠাৎ করে। মানে তখন আমাদের গ্রামে একটা ওয়াজ মাহফিল, জি ওয়াজ মাহফিল হচ্ছে, সেটা হচ্ছে আপনার মার্চের 22 তারিখ 2019 সাল। তাইরে হুজুর ছিল না তো? ঢেলে দেবো টাইপ? না না, আচ্ছা অন্য কোনো। জি জি। সে তার আমাদের গ্রামে তার 2টা আত্মীয় আছে, আত্মীয়দের বাড়িতে বেড়াতে আসছে। তাইরে হুজুর? ও আচ্ছা, ওই মেয়েটি। জি জি আসছে। তখন আমি তাকে দেখি নাই। তখন আমাকে একজন আমার ফ্রেন্ড বলছে, তার আন্টি লাগে, বলছে যে তোর একজন আসছে, মানে কি বলে আমাদের এখানে যা বলে আর কি, বিআইন বলে, যেটা মানে তালতু বোন হলে যেটা বিআইন বলে, একটু দূরের। তার যে আমাদের গ্রামে তার ভাই বিয়ে করছে, তার বোন বিয়ে দিছে। তার ভাইয়ের মানে তার যে ছোট ভাবি আমার দুঃসম্পর্কের বোন হয়, সেই সূত্রে আমার বিআইন হয়। তার সে তখন ক্লাস 8-এ পড়ে। সজীবের গল্প শুনতে শুনতে একটা ছোট তথ্য দিয়ে রাখি। থ্যাঙ্কস টু ফিওনা, যে যার কারণে যারা আমাকে প্রশংসা করে যে এই গেট আপে অনেক বেশি ভালো লাগতেছে বা কিছু, আমার মনে হয় যে ওরা ভালোবাসে তাই ভালো লাগার কথা বলে। বাট এটা যদি ক্রেডিট যায় তাহলে অফকোর্স মাই ওয়াইড অফ স্পন্সর ক্রেডিট গোজ টু ফিওনা, যে আমাকে সবসময় খুবই যত্ন করে সাজানোর, বা কি বললে কিভাবে আমাকে
সাজালে দেখতে ভালো দেখায়, সেটি ফিওনা সবসময় চেষ্টা করে। গত সপ্তাহে জন্মদিন ছিল আমাদের ফিওনার যিনি প্রাউড ওনার মিস্টার কামরুল হাসানের। সো ইটস বিলেটেড, তারপর স্যারজি জন্মদিনের অনেক বেশি শুভেচ্ছা। সো ফিওনার কমিউনিকেশন তো বারবার অঙ্গনের Right. মুখ থেকে আমরা শুনতেই পাচ্ছি। তাদের লাইভ 2টি শোরুম, একটি হচ্ছে 3টি শোরুম, একটি exactly. হচ্ছে আমাদের পুলিশ প্লাজায় গুলশান 1-এ, আরেকটি হচ্ছে বসুন্ধরা সিটিতে, এবং আরেকটি হচ্ছে ধানমন্ডিবাসী যারা আছে তাদের জন্য রাপা প্লাজার অপোজিটে। আমি যদি অনলাইনে কমিউনিকেট করতে চাই, অনলাইনে কমিউনিকেট যদি করতে চান, সেক্ষেত্রে ফিওনার পেজ আপনি ভিজিট করতে পারেন। খুব সিম্পল, ফেসবুকের উপর একটা সার্চ অপশন থাকে, ওখানে গিয়ে আপনি ফিওনা লাইফস্টাইল দিলে হবে। আর আদারওয়াইজ আমি আপনাকে ফিওনার যে ফেসবুক লিংকটা আছে ওটা বলে দিচ্ছি, দ্যাট ইজ www.facebook.com/FionaLifestyleBD। চাইলে আপনি ফিওনার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে ফিওনার বাকি সব প্রোডাক্ট দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি ফিওনার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটি হচ্ছে www.FionaBD.com। এবং গুরু, সব থেকে ইন্টারেস্টিং নিউজ সেটা হচ্ছে এই শীত যেহেতু চলে এসেছে, আপনি জামা কাপড়ের কথা বলছিলেন, ফিওনা কিন্তু নিয়ে এসেছে এক্সক্লুসিভ উইন্টার ফেস্ট, যেখানে জ্যাকেট স্টার্টস হচ্ছে 1199 টাকায়, ছেলে মেয়ে সবার জন্য জ্যাকেট এন্ড সোয়েটার। বিকজ ফিওনার প্রোডাক্ট গুলো কিন্তু ইউনিসেক্স থাকে, তো ছেলে মেয়ে দুজনেই পড়তে পাচ্ছেন। নট জাস্ট দ্যাট, আপনি কিন্তু ফিওনাতে ইয়ার এন্ড ফ্ল্যাশ সেল যেহেতু চলছে, সেই ক্ষেত্রে ফিওনার পাঞ্জাবি গুলো কিন্তু 30% ডিসকাউন্টে পাচ্ছেন, এবং ফিওনার পোলো শার্ট গুলো 1199 টাকায় পাচ্ছেন, কারণ ফিওনা মানে এফোর্ডেবল লাক্সারি। একদমই তাই। যে আমরা ফিওনার যিনি প্রাউড ওনার, তার মুখ থেকে বলতে শুনেছি যে একটা সময় ছিল যে আমরা চাইলে ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো এফোর্ড করতে পারি না, সেই কারণে মিনিমাম প্রাইস উনি বলেছিলেন যে 50 টাকা, মাত্র 50 টাকা মার্জিনে তিনি সমস্ত প্রোডাক্ট কাস্টমারদের কাছে, কনজিউমারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, যাতে করে ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট মিনিমাম প্রাইসে স্টাইলিস্ট একটা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। সো এটা একটা অনেক দারুণ একটি ব্যাপার। একদম। এবং সেই সাথে এটাও বলে রাখি যে যারা আমার প্রশংসা করো, বেশিরভাগ ক্ষেত্রে আমি ফিওনার প্রোডাক্ট পড়তে পছন্দ করি, সেইভাবেই নিজেকে আমি রিপ্রেজেন্ট করি ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশে। সো প্রাইস ইজ সো মিনিমাম, যেটা আমরা বলছিলাম যে উইন্টার ফেস্ট চলতেছে মাত্র 1199 টাকায়, এবং 30% ডিসকাউন্টে পাঞ্জাবি, যেটা আমি সামার সিজনে বেশিরভাগ সময় পাঞ্জাবি এবং পরার ঈদ চেষ্টা কিন্তু করেছি। আসলে মার্চের দিকে, Exactly ফেব্রুয়ারি তাই। বা মার্চের দিকে তোমরা আপনি কিন্তু চাইলে এখন থেকে কিনে রাখতে পারেন। কালেকশনে রাখতে পারো। শুধু তো ঈদ তো নাই, বরং বিভিন্ন অকেশনে কিন্তু আমরা পাঞ্জাবি পড়তে পছন্দ করি। সো তোমরা তোমাদের কালেকশনের মধ্যে চাইলে রাখতে পারো। ফিওনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, যারা আমাদেরকে যত্ন করে অনেক ভালোবাসার বাংলাদেশের প্রাউড স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে। সাজিব, ওভার টু ইউ। যে পরে ওই দিনটাই বিকেলবেলা, দুপুরবেলা শোনার পরে বিকেলবেলা গেছি সেই মানুষটাকে দেখার জন্য। বলছে আমার একজন বেয়ান আসছে, জি গেলাম, দেখলাম, মানে দেখার পরে কেমন জানি একটা লাগলো, জানি না। আর আমি একটা কথা দিয়েছি প্রোগ্রামের মাঝখানে, সজীব তুমি যদি পারমিশন দাও কথাটা আরেকবার রিকল করতে জি, পারি। অবশ্যই। প্রোগ্রাম চলাকালীন সময় যেহেতু আমি কথা বলেছি যে আমি 2-3 দিনের মধ্যে তোমাদের সাথে দেখা করব, যে সত্যি যদি কেউ গল্প শেয়ার করতে চাও নিজের জীবনের, তাহলে প্রোগ্রাম চলাকালীন অবস্থাতেই নক দেওয়ার জায়গা 01841904904, তাহলে ডেফিনেটলি তোমার জীবনের গল্প তো বলবেই, সেই সাথে প্রায় 2-3 ঘন্টা আমরা তো অন এয়ার এবং অফ এয়ারে আড্ডা দেওয়ার সুযোগ পাবো। সো প্লিজ তোমরা নক দাও, এবং যারা এই প্রোগ্রাম চলাকালীন অবস্থাতে নক দিবে তারাই কিন্তু অগ্রাধিকার পাবে, সেটা আমি লিটারেলি বলে দিলাম। সজীব, তে দেখলাম ভালো লাগলো, কিন্তু আমারও দেখলো, তো হয়তো আমারও দেখার পরে ওই রকম কোন ফিলিংস তার হয় নাই। তোমার ফিলিংস হয়েছে? আমার হয়েছে, জি 100%। তে আসরে এটার একটু বর্ণনা দিবে যে কোন কি ধরনের মেয়েকে? যেমন আমি আমার অঙ্গনকে নিয়ে কিন্তু 1000 ঘন্টা ধরে বর্ণনা জি দিই। বর্ণনা দিই। একদম সোজা সরল একটা, যতটুক জানলাম সোজা সরল, মানে কোনো ঝামেলাতে যায় না। ঝামেলা যায় কি না যায় এটা আমরা পরে ভাববো, বাট জি, জি। তুমি দেখার বর্ণনাটা দাও। দেখার বর্ণনাটা আমার কাছে তো কি বলবো, অপরূপা, তারপর যার কোনো তুলনা হয় না। একটু ডিটেলে বলো। ডিটেলে বলতে যেমন আমাদের অঙ্গনের বডি স্ট্রাকচার হচ্ছে কাজল টাইপ। আমি বলবো না যে কারিনাটা কি বলে, কারিনার বোনের নাম কি রে, কারিশমা, এরকম পাতলা থিন টাইপ। এটা যে কাজল টাইপ, ওয়াইড শোল্ডার, মানে একদম ওয়াইড শোল্ডার। এটা যেমন একটা বর্ণনা দিলাম। জি। সো তুমি চাইলে তোমার মতো করে বর্ণনা দিতে পারো, তুমি যাকে দেখে অনেক ভালোবাসা। আমারটা বর্ণনা যদি দেই, আমার মতো করে বলতে হবে জরুরি না, তোমার মতো করে তুমি বলো। আমার মতো করেই, একটু চিকন চাকন দেখতে, কারিশমা টাইপ, একটু যে কারিশমা টাইপ যেটা। তারপর তারপরে হচ্ছে
একটু ফেসটা একটু মায়াবী, একটু হাসি, হুম, হুম। মানে একটু আমি সবই একটু একটু। জি সবই একটু একটু, কিন্তু আমার কাছে অনেক। আচ্ছা না আমি তারপর? পারবো না আর বলো না। আচ্ছা তারপর? তারপরে আসরের পরে 5টার দিকে আমার যে বন্ধু তার বাগনা তাদের ছবি উঠাবে, তার বাবির ছবিটা উঠানোর জন্য বাড়ির সামনে আমার দিকে তখন বুঝছে আমি একটু কেমন জানি তাকাচ্ছি, তখন হয়তো বুঝছে কোনো কিছু মিন করছে, তো তাকায় না আমার দিকে, তা আমাকে বলছে ছবিটা ওঠানোর জন্য। তখন তো না তাকায় আর উপায় নেই, যেহেতু ক্যামেরা আমার হাতে, ক্যামেরার দিকে তো তাকাতেই হবে। হুম, হুম। আমার দিকে তাকালো, ছবি উঠাইলাম। ও তোমাকে বলছে ছবি তুলে দাও? জি, জি, জি। ছবি টবি উঠানো শেষ, রাত্র হইল। রাত্রে আমি অনেকবার ট্রাই করলাম দেখার জন্য, আমার দেখলে লুকায়া যায়। বয়স তখন 15। কার? তোমার? আমার না, ওর। আর তোমার? আমার তখন হচ্ছে এই তো 19 পার হয়েছে। আমার ওই বয়সে সবসময় রাত ভালো লাগতো। তোমার কি ভালো লাগতো? খুবই খুবই তুই হাসতেছিস কেন? খুবই। শালা। রাতে মানুষ ঘুমায়, ঘুম পছন্দ যাদের তাদের রাত আর পছন্দ। দুষ্ট ছেলেদের জন্য? তা আমি চাই না। আমি দুষ্ট ছেলে দলে, দুষ্ট ছেলের দল। তোমার কি রাত ভালো লাগতো না দিন? আমার তো রাত ভালো লাগতো ওই সময়। আই লাভ না, রাত। ওই সময়ের পরে আমার রাতে ভালো লাগতো, রাতে? 100%। ওকে। জি। তা তখন রাত্র হয়ে গেল, ওয়াজ শেষ হয়ে গেল, সারা রাত্র ওয়াজে রাত্রে বের হয় নাই, সকালে বের হয়েছে। ওয়াজে এক ছোটখাটো মার্কেট হয় আমাদের এদিকে, আশপাশ সব জায়গাতে হয় মেলা। ওয়াজ মাহফিল গুলাতে ছোটখাটো দুই মার্কেট, পাশে মেলা বসে। মার্কেটে গেছে ঘুরতে। তা আমি তো আসছি আশেপাশে সবসময়, তা আশেপাশে আসছি। আওয়াজ হচ্ছে, মাইকে আওয়াজ ভেসে আসছে, সেখানে কি প্রেমপ্রীতি কাজ করতেছিল? খেয়াল করো, ওটা শেষ। তাইরি কিন্তু মাইকে বলতেছে মানুষের চক্ষের দৃষ্টি বিষাক্ত তীরের চেয়ে বিপজ্জনক। ষোড়শী রূপসী 16 কলায় যৌবন উচ্ছটা কোনো মেয়ের দিকে তাকালে যতবার জেনা করবে ততবার পাপ হবে তোমার আমলনামায়। তখন কি তোমার এসব ফিল কাজ করতেছিল? জি না, হ্যাঁ? তখন তো ওয়াজ শেষ। আর মাইক যেমনি বন্ধ হয়েছে ফিল তৈরি হয়ে গেছে। জি জি জি। ওকে, তারপর? ওয়াজ তো তখন শেষ, সকাল শেষ। টাইম তো ওয়াজ শেষ। শেষ, তখন শুধু মার্কেট। ওকে। তে সকালটা কাটাইলাম দেখে দেখে, এইভাবেই কাটাইলাম। দুপুর হইল, 4টা বাজলো, তারা চলে যাবে তাদের বাড়িতে। আমাদের পাশাপাশি উপজেলা, চলে যাবে তো। কিছু তো করার দরকার এর আগে। হ্যাঁ হ্যাঁ, এই তো কিছু এটাই, করতে হবে। এখন কি করা যায়, আমার বন্ধুদের হেল্প নিলাম, কি করা যায়। তখন ও, তার ভাবি, তার ভাই, তার ছোট ভাই, তার ছোট ভাইকে, আমাদের প্ল্যান, তার ছোট ভাইকে আমার বন্ধু 2জন কথা বলে সামনে রাখবে। তো ভাবি থাক, সমস্যা নাই। Just- ভাবি বানায় ফেলছে, তোরা পারিস ভাই। সেই ভাবি পিছে থাকবে, শালাকে আমি ম্যানেজ করতেছি, মানে এরকম তোরা বানায় ফেলছিস। এরকম মানে ঘর দুয়ারের খবর নাই তোদের, কিন্তু অলরেডি তোদের প্ল্যানিংটা Set up. ওকে। জি। সজীব, তারপর? জি। তারপরে ওরকম ভাবেই চললো, 5-10 মিনিট হেঁটে গেলাম। তাদেরকে হেঁটে একটু সামনে দিয়ে আসতে হবে অটোতে উঠে। হুম। হেঁটে চলতেছি, তার বাইরে সামনে নিয়ে আমার 2 বন্ধু হাঁটতেছে, বুকের ভিতরে ধুক 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 ধুক। ধুক ধুক। সত্যি এরকম। স্বাভাবিক, আমাদের তো পরে- এই সময় ছিল। কিভাবে বলবো, মানে বুঝতে পারতেছি না। হঠাৎ করে একবার পাশে গিয়ে দাঁড়ালাম, মানে আচমকা। আবার তখন ফিল, ওর কিন্তু গায়ের গন্ধ নাকে পাইছো? হ্যাঁ, অস্বীকার করিস চুলের না। চুলে রাইস, চুল চুল চুল। জি, हम लोग ठहरा पुरुष आदमी চুলের গন্ধে পাগল। আমার দেখে সামনে চলে গেছে। চুলের গন্ধ একবার মাদকতা টাইপ, না, নেশা টাইপ। না না না, আমার এটা তো ক্ষেত্রে তো- মাদকতা নেশা না। মানে না, আমার এরকম নেশা নেশা লাগে। তোর ক্ষেত্রে কিরকম ফিল আসছিল? না, এটা তো আমার ক্ষেত্রে মানে অতুলনীয় একটা ফিল, ভালোবাসা ভালোবাসার। ওকে। যেটা। তে সামনে গেল, এবং গন্ধটাকে একদম নতুন ছিল না? হ্যাঁ, মনে হয় যে fresh। আগে কোনোদিন এরকম গন্ধ পাইনি। কোনোদিনও না। True. অথচ একটা কিন্তু ফেলে আসছি, কিন্তু তখনও মনে হলো কোনো ফেলে আসছিস মানে ওই আগে প্রথম যে প্রেমে পড়ছিলি। ওকে সজীব, তারপর একটা ফেলে আসছিস, তারপর জি। একটা তারপরে- বাঁশ বাগানে ফেলে দিয়ে আসছিস। জি, জি। তারপরে এই মেয়েটির গন্ধ শুনে তুই টের পালি যে এরকম গন্ধ জীবনে আর জীবনে কোনোদিন- এই না কোনোদিন স্পর্শ করেনি। তারপরে 3বার ট্রায়ের পরে আমি তাকে এতটুকু বললাম, আমি মানে ক্রাশ খাইছি, জাস্ট এতটুকু। ও বলল ক্রাশ কি, এতটুকু বললো, আমি বুঝি না কিছু।
তার ভাবি বলল কি, আমি বললাম এরকম, এতটুকুই বলছি, এদিন আর কিছুই না, জাস্ট এতটুকু। তো ভাবি যখন জিজ্ঞেস করলো যে কি, আমি বলছি যে তোমার ননদের প্রতি ক্রাশ খাইছি, আচ্ছা এতটুকু, এদিন শেষ। পরে ফোন নাম্বার পাই না, একটা ছোট্ট ফোন আছে তার আমার, আমি জানি, কিন্তু ফোন নাম্বার আমি পাই না। অনেক জায়গায় ট্রাই করি, ফোন নাম্বার পাই না। আছে একজনের কাছে, সে দিতে চায় না, দুষ্টামি করে আর কি, দিবে না, এই খাওয়াও সেই খাওয়াও সব খাওয়াইতেছে, দিবে না। তার একটা ছবি দিবে না, খাচ্ছে সমানে। হ্যাঁ খাচ্ছে প্রতিদিন, একটা ছবি একটু দেখানোর বিনিময়ে 20 টাকা। মানে এরকম, আমি দিতে বাধ্য, 20 টাকা না 20,000 টাকাও দিতে বাধ্য, মানে আমার সাধ্য মতো দিতে বাধ্য। আন্ডারস্ট্যান্ড। তখন এভাবে চললো। সজীব কোন এলাকা এটা? এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ ধর্মপাশা। আচ্ছা। তো আমাদের ওইখানে তো এখন শুকনার সময়, কিন্তু বেশিরভাগ সময় তো বৃষ্টির যখন পানি পড়ে বা বাসী মানুষের, তখন তো লাস্ট টাইম তো খুব ডিজাস্টার ছিল। খুবই। ওকে, তারপর পরে তখন তো ফাল্গুন মাস, আমার যে কাহিনী, তখন তো ফাল্গুন মাস, তখন আমাদের এদিকে শুকনা সময়, রাত্র প্রতিদিন আমাদের হাওয়া বন্ধের মাঝে কাটাইতাম, বন্ধু বান্ধব সবাই মিলে। তো ওরা শুধু আমার কাছ থেকে খেয়েই যাচ্ছে, কিন্তু আমাকে শুধু তার চোখগুলা দেখাচ্ছে। আর সিরিয়াসলি আমি চোখগুলারই প্রেমে পড়ে গেলাম, মানে এত সুন্দর চাহনি, জানি না ভাষায় প্রকাশ করো না। তো এইভাবে চললো, দিবেই না। শেষ পর্যন্ত কি করলাম, চুরি করে নিলাম নাম্বার। ওই খেলতেছে, আমার কাছে ফোন দিছে, আমি চুরি করে নাম্বার নিয়ে গেলাম। ও জানেও না, আদৌ পর্যন্ত জানে না, এখন হয়তো জানে, এখন বলতেছি জানে। নেওয়ার পরে ফোন দিলাম, কে, মানে 5-6 দিন পরে কল দিলাম, কে, বললাম সেই ক্রাশ খাওয়া। বুঝে গেল জি কি চাই, কি চাই, ক্রাশ খাইছি, কি চাই, আর ভালো লাগছে, ফোন কেটে দিছে, ব্লক লিস্ট সাথে সাথে। আবার সিম চেঞ্জ করলাম, নতুন সিম নিলাম, আমার কিন্তু আইডি কার্ড নেই, অন্যজনের আইডি কার্ড দিয়ে সিম নিলাম। আবার কল দিলাম, কে, ক্রাশ খাইছি। আবার কি ব্লক, একদম ব্লক। এরকম চলতে থাকলো, 1 মাস চলে গেল, আমার অলরেডি 5টা সিম ব্লক। তোমার শুধু কামে একটা ফোন দিয়ে বলা ক্রাশ খাইছি, কে, ক্রাশ খাইছি, এটা বলার পরে ব্লক। আরেকদিন কল দিলাম, তখন একটু সময় নিল, কি চাই, আমি ভালো লাগছে তোমার সাথে একটু কথা বলতে চাই। না, বলতে পারবো। কেন পারবো না? এমনি, আমি বুঝি না কিছু, কেন আমার সাথে কথা বলতে চান? 2-3 মিনিট বলার পরে ওই কথাগুলো বলা, তোমার কথা একটাই, ফোন দিয়ে ক্রাশ খাইছি। তখন এভাবে চলতে থাকলো। পরে নাম্বার শুধু ব্লক লিস্টে, এত নাম্বার কই পাবো? তারপর তোমার আইডি কার্ডও নাই। আবার কারোর নাম্বারে ফোনও দেই না, যদি ওয়াই ডিস্টার্ব করে ভিতরে, তো ওইটাও তো ভয় আছে, যাতে মাতাল তাহলে ঠিক। জি, তারপরে আবার আরেকটা ভিতরে ভয়, না জানি কার সাথে কথা বলে, আমি তো জানি না কি অবস্থায় আছে। তো রাত্রে প্রতিদিন বন্ধু বান্ধবের সামনে কান্নাকাটি করতাম, পাইতেছি না, আমি তারে পাই না, কি হারাই ফেলবো নাকি অন্য কেউ নিয়ে যাবে? চলতে থাকলো, 1 মাস চলে গেল। দ্বিতীয় মাসে আবার এই সিম গুলাই হয়তো জানি না ব্লক লিস্টে ছুটে গেল। কল দিলাম, কল ঢুকলো, কল দিলাম দুপুর, আনব্লক করছে। জি আনব্লক করছে, 2টা বাজে। কল দিলাম, হ্যালো, কিভাবে না বলিস আর কিভাবে হ্যাঁ বলিস সেটাই বুঝে পারলাম না। তারপর হ্যালো, কে, ক্রাশ খাইছি। আবার সেম না, তখন কথা বলতে, হ্যাঁ বলেন, হ্যাঁ কি করতেছেন? তখন কিন্তু আপনি কি করতেছেন? তুমি বলছো। আমি বলছি যে কি করতেছেন? যে বারান্দায় বসে মা চুলে তেল দিতেছে, 2টা বাজে। ও, তে মার সামনে কথা বলতেছে, প্রবলেম নেই? না, আমি তো তেমন কোনো প্রবলেম বুঝতেছি না। ও, তে 2 মিনিট কথা বলার পরে এখন কি চাই? আমি কি চাই আমি তো কনফার্ম ভাবে বলতে পারতেছি না। কি চাই মার সামনে বলা যায় না, আবার নিজের কাছেও আগেই তো বলছি ক্রাশ খাইছি। তখন বললো যে আচ্ছা রেখে দিই, আবার ব্লক।
আবার ব্লক আবার ব্লক। তোরা এরকম কেন? কিসে না বলিস আর কিসে বলিস, কেনই বা করলি আর কেনই বা ব্লক করলি? ওকে, তারপরে প্রতিদিন রাত্রে বন্ধু বান্ধবের সাথে কান্নাকাটি করি, ওরা বুঝায় হবে হবে ধৈর্য ধর। হ্যাঁ, বন্ধু বান্ধব গুলা আছে, খাওয়া দাওয়া, হ্যাঁ এইগুলা তো পার্টি, খিচুড়ি খাওয়া হবে না। আমাদের তো বেশি হয় কি জানেন, মুড়ি চানাচুর। আচ্ছা, মুড়ি চানাচুর খাওয়া দেখতেছি, এটা না ভাবি। জি জি, মুড়ি ওই চানাচুর। বেটাদের আবার চানাচুর মুড়ি না খেলে বুদ্ধি বাইর হয় না। জি জি, এক সমস্যা, সমস্যা, পুরা সমস্যা। প্রতিদিন কান্নাকাটি করতেছি, মনে পড়ে, কান্নাকাটি করি, কল দেই, নতুন নাম্বার, আবার ব্ল্যাক লিস্ট। এইভাবে চলতে থাকছে। আবার 1 মাস চলে গেল, আমি ঢাকাতে চলে আসলাম। তখন কিন্তু করোনার সময়। ওকে, তখন আমি বাড়িতে চলে গেলাম 2 মাসের জন্য, আবার ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে চলে আসার পরে, আসার 1 সপ্তাহ পরে কল দিলাম, রাত্রে 8টা বাজে কল দিলে কল ধরছে। তখন বলতেছে যে আচ্ছা, আজকে আপনার সাথে একটু কথা বললাম, আপনি কি চান বলেন। তখন আমি বললাম যে আই লাভ ইউ, যেটা মানে ফার্স্টেই বলে দিলে, একদম ডিরেক্ট। নয়তো ব্লক দিয়ে দিলে বলতে পারবো না। তুই ব্লক দেওয়ার আগে আমি আমার মনের কথাটা জানি, কথাটা বলে দিয়ে দিই। কয়টা কি আই লাভ ইউ জানে না, জানেন? আহারে, আমি বললাম যে বাংলা অর্থ কি জানো না? কই না, আমি তো এটা আছে নাকি জানি না। দিদিতে এরকম কেউ? তুই তো জানিস না, সরল সরল একটা মেয়ে। না না না, আমি বিশ্বপ্রেমিক, জানি। জানিস আই লাভ ইউ। পরে এভাবে মেয়েটি আমি- বলছে এটা কি? যে এটা কি? এটা হচ্ছে বুনল। পরে আমি অনেকক্ষণ পরে বললাম কি এটা, মানে তুমি পড়াশোনা করো, এটা বাংলা অর্থ তো জানো, এটার গভীরতা না জানলে বাংলা অর্থ তো জানো। কই না, আমি বাংলা অর্থ জানি না, কিছুই জানে না। কিছুই জানে না। চলো বাস বাগানে যাই। আমি অনেক কান্নাকাটি করতেছি যে আসলে আমি পারতেছি না, তোমার খুব ফিল করি, তোমার খুব ভালো লাগে, তুমি আমার সাথে একটু একটু কথা বলো, জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলো। বলে না, আমার তো ফোন নাই। আমি বুঝাইলাম, ইচ্ছা থাকলে তো ফোন, না থাকলেও কথা বলা যায়। তো তোমার আম্মুর তো আছে, মাঝে মাঝে বলো, SMS এ বলো। SMS দিতে জানি না, SMS লিখতে জানি না, SMS পড়তে জানি না। আরে কত কষ্ট। আমি বললাম তাহলে ফোনে তো বলা যায়, ফোনে তো আর কোনো লেখালেখি কিচ্ছু হয় না। ফোনে আমি তো বলা বলেছি তোমাকে আই লাভ ইউ, তুমিও বলো। তুমিও ও ব্যাটা তো বুঝেই না যে আই লাভ ইউ মানে কি। তাহলে যায়। আমি এটা বুঝাবো, কথা বললে আচ্ছা, বুঝাবো। বুঝা। তখন চললো এভাবে, হচ্ছে না, ব্লক, আবার ব্লক। আবার ব্লক। এইভাবে চললো আমার 20টা নাম্বার ব্লক। কি 20টা? আমার সিম পরে এইগুলো হারায় যেতেছে। 20টা নাম্বার ব্লক। 20টা নাম্বার। ভাই তুমি বেঁচে গেছো, নাহলে কিন্তু তোমাকে ওই যে বিআরটিসি, যেটা বাংলাদেশ রেগুলেটরি টেলিকমিউনিকেশন অথরিটি, ওরা তোমাকে কিন্তু পাকড়াও করতো। 20টা নাম্বার তোমার নাম্বারে। বিটিআরসি। আমি তো বিটিআরসি, আমি বাংলাদেশ last টেলিকমিউনিকেশন সিমগুলো রেগুলেটরি চুরি করছি। অথরিটি। চুরি করছি, কারো কাছে 3টা সিম থাকলে একটা নিয়ে আসছি। আহারে কি জানেন? ফল। চুরি করছি। এভাবে চলতে থাকলো, যখন 4 মাস চলে গেল, ব্লক কথা হয় একটু, ব্লক 2 মিনিট 1 মিনিট। আচ্ছা, ব্লক করে কেন? কথা না বললেও তো পারে। না, কথা হচ্ছে আমি তো ফোন দিলে মানে ধরতে না পারলেও একজনে দেখলে ও, সেখানে ব্লকই করে মানে দেয়। একদম ব্লক দিলে SMS ঢুকে না। তখন এভাবে 5 মাস চলে গেল, 5 মাস পরেও ব্লক, শুধু ব্লক। তুই যে পরিমাণে চানাচুর খাওয়াইছে বন্ধুদেরকে, 500 টাকা দিয়ে একটা তো ফোনই দিয়ে দিতে পারতে। আমি তো বলছি তখন কি বলছে? আমার ফোন দরকার নেই, ব্লকই ভালো। ব্লকই ভালো। আমি এগুলো বুঝি না, কেন কল দেন। ও ভালোবাসাই বোঝে না তো। চলে গেল সেপ্টেম্বর, চলে আসলো। নাড়ি সেপ্টেম্বর চলে আসলো। সেপ্টেম্বর চলে আসার পরে তে আমি একটা চিন্তা করলাম যে না, আমাকে তো সামনে যেতে হবে। মানে আমার ভিতরে একটা ফিলিংস কাজ করতেছে, মানে বাংলা আমাদের এলাকার আঞ্চলিক ভাষা যেটা, কায়া দেখলে মায়া লাগে। ঠিক তাই। তখন চিন্তা করলাম কিভাবে যাওয়া যায়। তো ওই যে ওর ভাবি আমার সম্পর্কে বোন লাগে, আবার হচ্ছে আমার বন্ধু ওর ভাবির আপন বাগনা, আমার বন্ধু, ক্লোজ বন্ধু, ছোট থেকে একসাথে চলাবে। বাসা যাওয়ার প্ল্যান হলো। তারপর চলো তোমার সাথেই চলে যাব। যে উদ্দেশ্য কি? উদ্দেশ্য তাদের এখানে আমাদের ফুটবল কিনতে যাব বিকালে, রাত্র হয়ে গেছে,
তাদের এখানে উঠবো, আচ্ছা প্ল্যান। তো ঠিক আছে, দুপুরের পরে 3 জন। পরের দিন প্ল্যানটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি, তার বাইক নিয়ে যাবে না, হাতে পায়ে ধরে ম্যানেজ করলাম, হ্যাঁ যাবে, ঠিক আছে। দুপুরের দিকে 3 জন মোটরসাইকেলে গেলাম, যাওয়ার পরে ফুটবল কিনি নাই এখনো, তাদের বাড়িতে উঠে পড়ছি, উঠলাম। ও ফুটবল, আমি ভাবছি যে সুনামগঞ্জ ভার্সেস ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল কম্পিটিশন এবং সোলোমান ওই যে ব্যারিস্টার সুমনের কম্পিটিশনের খেলা দেখতে যাচ্ছ, আমি তাই ভাবছি। না, না। জাস্ট নরমালি ফুটবল কিনতে গেছি। আচ্ছা, তাও ভালো। ফুটবলের সরঞ্জাম, আমরা একটু ফুটবল খেলি। আচ্ছা, আমি আমাদের এদিকে। এগুলো শুনলে ওই ব্যারিস্টার জি। সুমনের কথা মনে হয় যে ওখানে মানে ফুটবল কম্পিটিশন হচ্ছে। জি খেলা দেখতে গেছি। একজন জনপ্রিয় ফুটবল প্লেয়ার। ওকে, তারপরে গেলাম, তো ওই যাওয়াটা শুই না নরমালি দুর্বল হয়ে গেল, যে ও চিন্তা করছে যে ও কোনোদিন আসবে না হয়তো এইভাবেই, কিন্তু জানে না হয়তো আমি এতটুকু মানে ওকে, পাগল। চলে গেছি। তারপর চলে যাওয়ার পরে তাদের বাড়ি আমরা তো চিনি না, হুম। তো সে বলল, আমার সাথে না, ওই বাইকনার সাথে, সে বলল যে হ্যাঁ আসো, কোথায়, এই বাজার থেকে এতটুকু হাইটে আসো, আমি দাঁড়ায় আছি, ওকে, ঠিক আছে। গেলাম, ফার্স্টে দেখলা শান্তি। আহা, কেমন দেখছো সজীব, বলো তো এই মুহূর্তের কথাটা। চুলগুলা একটু ছেড়ে দেওয়া, ষাট চুল, একদম ওর আলাদা। চুলগুলো একটু কুকরানো, হালকা বা চুট খোলা চুল যেটা খোলা চুল, আর একটু হাসি, একটু হালকা চাহনি। পাতলা গড়নের মেয়েটি, জি সালোয়ার কামিজ পরা, সেলোর কামিজ। কি কালার? কালারটা ছিল গোলাপির মাঝে একটু সাদা, গোলাপির মাঝখানে একটু সাদা গোলাপের কম্বিনেশন। জি আর তোমার ভালোবাসা মানুষটার গায়ের কালার কেমন? উজ্জ্বল শ্যামবর্ণ, শ্যামবর্ণ, একটু ফর্সা। জি। কখন পৌঁছাইছো? তো তখন হয়তো 3:30, আমি 3:30 4টা, অলমোস্ট বিকালের আভা তার মুখে লাগতেছে, জি। তখন আরো বেশি মায়াবী লাগতেছে। জি, বাঁশবাগানের নিচে দাঁড়ানো। বাগানে যাই, বাঁশবাগানকে আমি অনেক ভালোবাসি। জি। সো বাঁশবাগানের ভেতর দিয়ে বাগানে যায়, বাঁশবাগানের ভেতর দিয়ে যে চুরি যাওয়া আলোতে মুখে একটা যে ছায়া পড়তেছে বা আলোর ছটা গুরু পড়তেছে, আমার কাছে অতুলনীয়, তখন এর চেয়েও অদ্ভুত। বেশি, এর চেয়েও না সে তো বটেই, যখন তুমি ওর কথা বলছো তখন উচ্চারণ করেছে, তার মানে আমি বুঝতেছি। সো ওইটা দেখে তুমি তখন একদম যাতা অবস্থা তোমার বেশি। ভিতরে। যাতা মানে ওরা আমার দৌড়ে নিতেছে, মানে ওরা আমার টাইনে নিতেছে, আমি মানে হাঁটতে পারতাম। আড়ষ্ট হয়ে গেছে, তোমার জি, জি। পায়ে বল নাই যে তুমি না, সামনের দিকে না, এগোবে। জি, জি, এগোবো। ও দাঁড়ানো আর ও মিচমিচকে দাঁড়ানো। হাসতেছে। হ্যাঁ হাসতেছে, অবশ্যই হাসতেছে। তারপর তখন যখন আমি এই ওরা অবস্থা, টান দিয়ে নিয়ে যাচ্ছে, তখন ও চলে গেছে, যে পিছে আসো, পিছে ইশারা দিয়েছে। ইশারা ওই ইশারাটা তো অনেক দামি, হ্যাঁ অনেক, মানে লাইক এরকম, জি যেহেতু গ্রামের ব্যাপার কেউ কেউ খেয়াল করে নেবে, তাই না? সেই জি, কারণে জি। ইশারা দিয়েছে। ইশারা ইশারাটা যে কি পরিমাণ মূল্যবান এরকম করে যখন করে, তাই না? ওকে, তারপর তাদের ঘরে গেলাম, বাড়িতে গেলাম, বাসাতে চলে গেলে বাসাতে একটু আড়াল থেকে দেখে তোমাকে, যে জাস্ট আমি দেখতেছি, ওই দেখতেছে, চোখাচোখি। আর কেউ মানে ফলো, আমার 2 বন্ধু তারা ফলো করতেছে, তারা বলতেছে ঠিক আছে তোমরা চালিয়ে যাও। আমরা অন্য দিকটা দেখি, অন্য দিকটা দেখি। জি গেলাম। ওরা তো চানাচুরের পাগল, ওদিকে তো খাবার দিয়ে হ্যাঁ, চানাচুরেরা ফোকাস তাদের করছে, খাবার ready, জি। আর তোমার ফোকাস হচ্ছে চোখে জি, এবং আমার চোখে। তো ওইগুলো না কিসের চানাচুর, কিসের বিস্কিট? তখন যাওয়ার পরেই চোখাচোখের পরে একটা SMS দিল আমারে, কেমন আছেন? আমি বললাম এই সামনাসামনি অবস্থায় এসএমএস হচ্ছে, হ্যাঁ সামনাসামনি। তখন বললাম SMS কি দিতে পারো? শিখছেন? হ্যাঁ আমি শিখে গেছি, এখন অটোমেটিক শিখে গেছে, ঠিক আছে। SMS দিচ্ছে, আমিও SMS দিচ্ছি, কথা বলতেছি, আবার দেখাও হচ্ছে, দেখতেছে, দেখছো আবার টেক্সটে চলছে। বাহ। বলছে আপনার এত সাহস যে বাড়ি পর্যন্ত চলে আসছেন। ও ভাবতে পারে? ভাবি নাই, কখনো ভাবি নাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে বসেন, বসলাম। তে আমাদের জন্য সে নিজেই নুডলস পাক করছে, নুডলস। এগুলো কি বলবো, মনে হয় জীবনে এত ভালো কিছু খাইনি। আহারে, তুই একটা মাল। শোন সাজিব, তোর কথা বলা, তোর গল্প বলার ভঙ্গি অনেক সুন্দর। পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিংটা যে কখন কার দ্বারা ব্লেসড হয় শুধু আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে।
তোর স্টোরি টেলিং অনেক সুন্দর। এবং আসলেই তাই যে ওই বয়সে ওই সময়টাতে যখন প্রিয়তম মানুষটা ছোট ছোট জিনিসগুলো করে কি যে গুরুত্বপূর্ণ হয়ে জি, যায়। অনেক। যেমন ধর নুডলস দিতে আসছে, তোর হয়তো ভালোবাসার মানুষটা নখের উপরে সাথে সাথে একটা দাগ আছে, ওটাও ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। ইস, এত মিষ্টি দাগ থাকতে পারো কারো কথায়, কিন্তু এটা একটা নর্মাল ব্যাপার, কিন্তু জি জি জি। সো প্রেসিয়াস। না, নোটিস আমি দিতে এত আসে নাই। নখের দাগে গেলাম কিভাবে? আচ্ছা, তারপর নোটিস দিতে সামনে আসে নাই, ওর ভাবি দিছে। কিন্তু যে আমি- এত মিষ্টি নুডলস আর কখনো খাইনি। না, আমি- মানে ঝাল নুডলসও মিষ্টি মনে হয়েছে, জি। এত টেস্টি। আমি বলতেছি যে নোটিসটা কে রান্না কে রান্না করলো? ইস, কে তখন কাফের দোষী? ওর ভাবি সাথে সাথে উত্তর দিল, পাকটা কিন্তু অন্যজনে করছে। আমি হলে বলতাম কে কাফের দোষী। যে মুরগির মধ্যে ও যে নুডলস পুশ করে দিয়েছিল, মুরগি তখন সুইসাইড করছিল বেটা, ব্যাগ দিয়ে নুডলস পুশ করতেছিল। নুডলস আর আচার, নুডলস আর ভর্তা। ভর্তা তো আছে, ওইটা কি যেন ছিল, ওই যে কি যে কষ্ট হয়েছে বেচারা মুরগিটা, যা তা। মারা গেছে, তারপর ওর বেসন দিয়ে নুডলসটা পুশ করে তারপরে ফ্রাই করছিল। সো ওই রকম না, জি। এক্স্যাক্টলি নুডলসের টেস্ট অন্যরকম। অন্যরকম। এবং তুমি জিজ্ঞেস করছো যে ভাবি কে এই নুডলসটা পাক করেছে বা তৈরি করেছে, তখন ভাবি বলছে যে অন্য কেউ। অন্য কেউ। তুমি তো বুঝেই গেছো আমি সেটা যে বুঝে তোমার গেছি। ভালোবাসার মানুষ। তারপর নুডলস দিল 1 প্লেট। আমি বললাম আরেকটুকু দেওয়া যায়? হ্যাঁ, দিয়ে দিল। নুডলস খেয়ে নিলাম, ভাত খেয়ে নিলাম, কিন্তু আমি ভাত খাইতে পারতেছি না। বুরাশেদ বলেছে যে বক্তারে টিস্যু দেন প্লিজ। টিস্যু তোমার সামনে কেন টিস্যু দেওয়ার কথা বলছে আমি জানি না, ওই যে বলিস একটু না। কাশি দিছি। ও আচ্ছা, ওকে, টিস্যু সামনেই আছে। জি। আর সবার টেক্সট আমরা তো অবশ্যই লক্ষ্য করছি। মাশাআল্লাহ বলেছো ফাহিম, অনেকদিন পর আসলাম গুরু, 90.4 এর কথা সেটা জানিয়েছো। মোহাম্মদ ইয়াসিন আলী সরকার, এম এ রশিদ লিখেছো যে 90.4 এর কথা স্পেশাল, অনেকদিন পর আসলাম সেই কথা জানিয়েছো। এবং অনেকে এম এ রাশেদ লিখেছো, গুরু আমার জীবনের অনেক কঠিন ঘটনা আছে যেগুলো আমি বলতে চাই। সো আমি তো বলেছি যে 08419049004 প্রোগ্রাম চলাকালীন অবস্থাতে যারাই কমিউনিকেট করবে, আমি কথা দিচ্ছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। গুরু অঙ্গনাপুর ফেসবুক আইডি লাগবে, ফেসবুক আইডিটা অঙ্গনাপুর আমি দিয়ে দিতে চাই, আমি অনুষ্ঠানের শেষে দিয়ে দেব, কারণ শি ডিজার্ভস মোর লাভ। কারণ এরকম একটা লক্ষ্মী মেয়ে বহু মানুষের ভালোবাসায় শিখতে হোক, সেটা আমি চাই, মানে দূর থেকে। বাট মিনওয়াইল সো ইয়েস, গুরু একটু আগে বলছিল যে যারা যারা ভালোবাসার গল্প বলতে চাচ্ছেন আমাদেরকে, মানে আগামী সপ্তাহে আমাদের ভালোবাসা বাংলাদেশে গেস্ট হয়ে আসতে যাচ্ছেন, তারা কিভাবে আমাদের সঙ্গে কমিউনিকেট করবেন? ভেরি সিম্পল, আমাদের ঢাকা এফএম এর যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে 01841904904, এই নাম্বারটিতে আপনি আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে ভয়েস রেকর্ড করে অথবা SMS এ আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে এই নাম্বারে সেন্ড করতে হবে। এবং আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ না করে ইনবক্সও করতে পারেন। আমাদের এই যে ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজটি আছে ঢাকা এফএম 90.4, এখানে গিয়ে আপনি আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। এন্ড দ্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার সেলফোনের টেক্সট অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালোবাসা বাংলাদেশের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা অবশ্যই ফলো করতে হবে এবং অবশ্যই আপনার ভালোবাসার গল্পটা আমাদের জানাতে হবে। জুবাইর লিখেছো যে আমি দুবাই থেকে শুনছি, আমিও কি আসতে পারি? অফকোর্স আসতে পারো জুবাইর, তুমি যখন দেশে আসবে তখন তো আসতেই পারো, না হলে চাইলে আমরা অনেক সময় কিন্তু অনলাইনে কমিউনিকেশনের ব্যবস্থা করে দিই, তখনও তুমি আসতে পারো। মিস করে জানিয়েছো হৃদয়। গুরু একটু বলেন না সুনামগঞ্জের কোথায় বাসা, বলা যাবে? জি জি অবশ্যই। বলো। ধর্মপাশা। ধর্মপাশা, জি, জয়শ্রী ইউনিয়ন। সুনামগঞ্জ জয়শ্রী ইউনিয়ন ধর্মপাশা, উপজেলা থানা, যেটা আমি জানিয়ে দিলাম। এসকে কামাল এই প্রশ্নটা করেছিল, উত্তর তো তুমি পেয়েই গেছো। আমি এখন সুযোগ পেলে কিছু বলতে পারবো? অফকোর্স বলতে পারবে তাইজউদ্দিন শুভ। আমি তো বলেছি যে আজকে প্রোগ্রাম চলাকালীন যারাই কমিউনিকেট করবে তাদের সাথে আমার আগামী 2-3 দিনের মধ্যেই দেখা হচ্ছে। নেওয়াজ আছে। ভাইয়া মেয়েটার বয়স কত এটা জানতে চেয়েছো, তখন তো বলেছিল সজীব তখন 15 ছিল, আর সজীবের বয়স ছিল 19। 19, 4 বছরের ডিফারেন্স। সো
সো দিস অল অ্যাবাউট অনেকে বাসবাগানে যেতে চাচ্ছ, আমাকে চাচ্ছ, সাথে অঙ্গনকে চাচ্ছ। অঙ্গনকে চাওয়া যাবে না। অঙ্গন হচ্ছে এমন একজন মানুষ, এমন একজন ভালোবাসা মানুষ যে ধরা ছোঁয়ার বাইরে অনেক দূর থেকে সূর্যের মতো শুধু হাসি দেয়, যে হাসিতে উদ্ভাসিত হয় পুরো বাংলাদেশ। আমাকে চাইলে পাইতেই পারো, আমি যেহেতু অনেক সহজলভ্য। ওকে, যাচ্ছি। যে তখন তাদের বাড়িতে থাকি নাই ওই দিনকা, খাওয়া দাওয়া শেষ। থাকারও প্ল্যান করতেছিলেন সজীব? নুডলস খেতে ছুটি, ভাগ্য তোর। ভাত মাংস খাওয়ারও প্ল্যান করতেছিলেন? জি, জি। ওকে। তখন তার সাথে আরো আধা ঘন্টা তাদের ঘরে বসেই আমার চ্যাটিং, মানে SMS চ্যাটিং যেটা চলছে। চলছে। First শেয়ার time. প্লিজ, বেশি বেশি করে শেয়ার করে বহু মানুষের কাছে পৌঁছে ভালোবাসার দাও। ফার্স্ট দিন, Okay. সেটাই ফার্স্ট দিন, সেটাই আনন্দের দিন। 6 মাস কষ্টের, 6 মাস 6 মাস অনেক পরে? কান্নাকাটি। জি, 6 মাস পরে? 6 মাস পরে 20টার উপরে সিম কার্ড জি, থেকে জি। কমিউনিকেট করা, Communicate প্রায় ব্লক করা, 6 মাস পর ফাইনালি নুডলস পর্যন্ত পৌঁছানো গেছে। পৌঁছানো গেছে। ভাত মাংস তো এখনো যাওয়ার সুযোগ হয়নি। হয়নি। দুধ পর্যন্ত, মানে দুধে যে, মানে ইসে গ্লাসে যে দুধটা দেয়, জি। সেটা তো অনেক দূরের কথা। অনেক দূরের। জি। তো তখন 1-1.5 ঘন্টা ছিলাম তাদের বাড়িতে। তখন দেখা হলো, কথা হলো, তখন একটু কাছাকাছি কথা হলো। মানে আমি একটু পর্দার আড়ালে বসলাম, বসার জন্য বলছে এদিকে আসেন। হুম ওই কাছাকাছি আর একটা চৌকি ছিল, হুম। ওই চৌকিতে, আমি এই চৌকিতে, এতটুকু পর্দা আছে? পর্দা আছে। সরাই দিলি তো তুই? না না না, আমরা পর্দার ভিতরে দুইজন, একই সাথে দুইজন একই সাথে। দিয়ে হাত টাচ করলি? না না, তাহলে হাত টাচ না, জাস্ট ফেস টাচ, যেটা ফেস টু ফেস। সামনাসামনি হলি, ফেস টাচ না, টাচ না, সামনাসামনি। স্পর্শ যে স্পর্শ, জি। এটা এরকম না, সামনাসামনি দেখা। জি, জি, জি। কেমন সামনে থেকে দেখতে কেমন? আর ওই গন্ধ? হ্যাঁ, ওই গন্ধ মনে হচ্ছে এত দূর থেকেই লাগতেছে, খুব ফাইন। এই অনুভূতির কোনো তুলনা চলে? তুলনা নেই, কোনো তুলনা নেই। পৃথিবীতে যদি তোকে আমি সুইজারল্যান্ড পাঠিয়ে দিই, না আমেরিকার ধর না, হবে না। ম্যানহাটনে যদি সবচেয়ে বড় ডিজে পার্টি, মনে হয় না হবে। তো কাতার বিশ্বকাপে পাঠিয়ে দিলাম, না হবে না, লিও মেসি তোর সাথে দেখা করতে আসছে, না হবে না। আমি কিন্তু ওর বেশি গায়ে তো ভক্ত। ঘামের গন্ধ, ভালো লাগবে না তোর? সো এই ভালো লাগার সাথে কোনো কিছুর তুলনা নেই, অতুলনীয়। তো কথা হলো, বললাম চলে যাই, ঠিক আছে, কথা হবে, হ্যাঁ, এখন থেকে হবে। তো 10 মিনিট যাওয়ার, হাতটা ধরিস নি? না না, সিরিয়াস? সিরিয়াস 100%। তো রাস্তা দিয়ে চললাম, SMS হচ্ছে, চলছে এইভাবেই, 1 দিন 2 দিন চললো। তখন তো আমাদের মানে সম্পর্ক তৈরি, কিন্তু এখনো কিন্তু আমার ওই যে আই লাভ ইউর উত্তর পাই নাই, এখনো আমি পাই নাই। কিন্তু অনেক কাছাকাছি চলে আসে। অনেক কাছাকাছি চলে আসে। তো ও খুব গান ভালো জানতো, খুব ফাইন গান জানে। যেমন? যেমন ওর সবচেয়ে ভালো গান ছিল, ফেভারিট গান ছিল মন পিঞ্জিরা, মন পিঞ্জিরায় বান দিলাম তোরে, এই গানটা ছিল ওর গাইতে favorite। পারতো? হ্যাঁ, অনেক অনেক সুন্দর গাইতে পারতো। আর ওর কণ্ঠটা কি বলবো, অতুলনীয়, অনেক সুন্দর। দেখতে সুন্দর, অদ্ভুত বিহেভিয়ার, আবার গানও সুন্দর গায়, হ্যাঁ, চাহনিও সুন্দর, চাহনিও সুন্দর। খারাপ কি রে ভাই তাহলে? কিচ্ছু খারাপ পাইনি এখন তো পর্যন্ত, তো পাইনি। পাগলায় যাওয়ার কথা তো। পাগলাই তো তখন আমি, আচ্ছা তুই তো পাগলাই। তখন পুরা পাগলা। রাত্রে রাত্রে তো আমাদের ঘরে মনে করেন বৃষ্টি না আসলে হুম। আমার রুম থেকে আমার আম্মু আব্বু কথা শুনতে পায়, বৃষ্টি আসলে শোনা যায় না। তখন কি করতাম, উপরে কি টিন? হ্যাঁ উপরে টিন, শব্দের জন্য শুনতে পাই? হ্যাঁ শব্দের জন্য শুনতে পাই না। তখন রাত্রে যখন 1টার দিকে আমরা কথা বলতাম, 1টা 2টার দিকে, তখন ঘর থেকে বের হয়ে চলে যেতাম। বৃষ্টিতে? বৃষ্টিতে তো আচ্ছা, না, বৃষ্টি ছাড়া বৃষ্টি ছাড়া কোথায় চলে যেতাম? রাস্তায় তো দাঁড়ায় থাকা যাবে না, একটু ঠান্ডাও লাগে বা একটু কেমন লাগে না, গোয়াল করে। হ্যাঁ, ও গান বলতো, অনেক সুন্দর গান বলতো, আমি পারতাম না, আমি গান পারি না। আমার শিখাইতো, শিখাইতে শিখাইতে থাকতে থাকতে আমিও পারি। ওর গলায় সবচেয়ে ভালো গান কোনটা ভালো এই যে লাগতো? মন পিঞ্জিরা, এটাই ভালো একটু লাগে। আমি তো গা, তোর মতোই গা। এখন তো আসবে না সে সুর, আর 2 লাইন ওর কথা মনে করে গা, এখন পারবো না মনে হয়। কিন্তু ওর সাথে গাইতে চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে গাইতে চেষ্টা করতাম, এমনকি So, একসঙ্গে। গোয়াল ঘরে চলে যাওয়া হতো জি, জি। শুধু ওর কথাটা। ওর সব কথাটা না, কথা বলতে হবে। ফজর আজান চলে যায়,
ফজর আজান হয়ে যেত, আমি গোয়াল করি এখনো, কেউ টার পায় নাই, সবাই ঘুমে। সেভাবে গান চলতো, কথা বলতো, ঢাকাতে চলে আসলাম, এখনো দেখা হয়নি, ওইভাবে দেখা হয়নি। বলছি 1 মাস চলে গেল, দেখা কি হবে? না, হবে না। কেন? আরো পরে হোক না, আরো দেখা। তে চলতে থাকলো আমাদের কথাবার্তা, ভালোবাসা। ও এখন ও আমার প্রতি দুর্বল, একটু দুর্বল। তা হঠাৎ করে একদিন আমাদের গ্রামে একটা বাজার আছে, ছোট বাজার আছে। আমি বাজারে সন্ধ্যার পরে ফুটবল খেলার পরে বাজারে হাঁটতেছি, কথা বলতেছি, মানে SMS কথা বলতেছি। তবে বলতেছে যে একটা উত্তর কিন্তু আমি এখনো দেই নাই। যেটা অনেক আগে তুমি জিজ্ঞেস করেছিলে যে আই লাভ ইউ, হ্যাঁ। এই কথাটার প্রেক্ষিতে ও তো কিছু বলে বলে নাই এখন। জানে এই না তো। প্রথম বলছে, জি, এতদিন জানে ও তো না। জানে না, জানে না। বেচারা কিছু জানে না। হ্যাঁ। অনেকদিন পরে এই প্রথম বলতেছে যে একটা জি। প্রশ্ন উত্তর তো দেওয়া হয়নি। দেওয়া হয়নি। আমি বললাম হ্যাঁ আমি কিন্তু জানি, কিন্তু আমি বলতেছি না, দেখি না প্রশ্নটা কি মনে আছে কিনা তোমার। তখন কিন্তু আমরা তুমি তুমি হয়ে গেছি। তে ওই কিন্তু গুরু একটা কথা বলি, ওই কিন্তু ওর তখন সময়ে খাওয়া, পড়াশোনা, চলাফেরা ছাড়া বাস্তবিক যে অন্য একটা জীবন আছে জানতো না, আসলেই জানতো না। আসলেই জানতো না, সত্যি কথা জানতো না। আমরা কিন্তু একটু ফান করছিলাম, না আসলেই জানতো তুমি না, তো টের পাচ্ছ যে আমরা পরে ফান টের করছিলাম। পাচ্ছি আমি। যে আসলেই জানতো না। আসলেই জানতো না ওকে, তারপর বাস্তব কি জিনিস এটা জানতো না। ওর জীবনে ভালোবাসার জিনিসটা কম ছিল। ওর জীবনে একমাত্র ওর ভালোবাসার জিনিস ছিল ওর মা, আর কেউ ছিল না। ওর মা ছাড়া দ্বিতীয় কেউ ওর ভালোবাসা ছিল না, ভালোবাসতেও না। অনেক কষ্ট, অনেক কষ্টে থাকতো। তে তখন আস্তে আস্তে যখন তখন এই উত্তরটা দিয়ে দিল, ওই দিনকে উত্তর দিয়ে দিল, কিভাবে বলো? ওই তো আই লাভ ইউ টু। আমি কিন্তু তো সেদিন বলি নাই, অটোমেটিকলি বলে দিছে যে ওই দিনের উত্তরটা এটা। তারপর তোমার ফিল ফিল ইজ এ Everest হট joy. হট, গরম হয়ে গেছে। গরম গরম, এদিক দিয়ে ভাব বাইরে হচ্ছে, হ্যাঁ। ইউর আউট অফ দ্য ওয়ার্ল্ড। এদিক দিয়ে কান মাথা দিয়ে ভাব বাইরে হচ্ছে, তাই জি তো? জি। তে সেদিন আমি খাই নাই রাত্রে, খাওয়া খাওয়া দাওয়া করিনি, পেট ভরে গেছে। নাই, পেট তো এমনি ভরে। আমি রাত্রে বলতেছি আমি কিন্তু আজকে খাওয়া দাওয়া করি নাই। কেন? আমার তো পেট ভরা, পেট ভরে আছে কেন? কোন একটা মেয়ে এই যে- আই লাভ ইউ বলেছে, হ্যাঁ উত্তর পেয়ে গেছি। বিনা কারণে ঈদ ঈদ ভাব লাগছে। জি জি জি, সবকিছুই ভালো, সবকিছু আকাশ ভালো, টিন ভালো, ওই অন্ধকার ভালো, আলো ভালো, সব ভালো, সব ভালো আলহামদুলিল্লাহ, সব সব ভালো। পায়ের যে দীর্ঘদিনের হাঁটুর ব্যথা আছে ওটাও ভালো। হ্যাঁ সব ভালো। তো তখন ওইভাবেই চলতে থাকলো কিছুদিন। তখন আস্তে আস্তে ফিল করলাম ও আমার কাছে ওর দুঃখগুলো শেয়ার করতে থাকলো। ও গুরু অনেক কষ্টে থাকতো ওর ফ্যামিলিতে। ও যখন বয়স যখন ওর 5 বছর, তখন ওর ফ্যামিলি থাকতো সিলেট। শুধু বাড়িতে থাকতো ওর বড় ভাই। ও থাকতো ওর চাচির কাছে, বড় হয়েছে, পড়াশোনাও করছে ওর চাচির কাছে। এইগুলো বলতে থাকলো আস্তে আস্তে যে আমি আদর যত্ন পাই না, একদমই পাইনি কারো জীবনে। ভালোবাসা কি ওর জীবনের মধ্যে আস্তে আস্তে ঢুকতেছে। হ্যাঁ ঢুকতেছে আস্তে আস্তে, মানে পটানি যে দুর্বল হইতে হবে তো। তা আস্তে আস্তে ও বললো যে হ্যাঁ আমি এরকম ভালোবাসা কারো কাছ থেকে পাইনি। তে যখন ওর ফ্যামিলি যখন দেশে চলে আসলো, তখন ও যখন ক্লাস 4-এ পড়ে, তখন আবার ওর ফ্যামিলি ঢাকাতে চলে গেল। আবার সেম ওইরকম একা, ওর চাচির কাছে থাকে। ওর আম্মু তোমাদের ভালোবাসা কিন্তু এখন কম্প্যাক্ট। কম্প্যাক্ট, জি আমরা চাচ্ছি যে এটা কোন দিকে গেল জি জি। সেটা জানতে ফাইনালি চাচ্ছি। পরে ও আমাকে বললো যে আমি অনেক কষ্টে আছি, কান্নাকাটি করতেছে, হুম, হুম। যে আমাকে কি তুমি পারবা সেই কষ্ট থেকে একটু স্বাচ্ছন্দ্য বোধ দিতে? আমি বলছি আমি পারবো ইনশাআল্লাহ। পরে বললো যে তুমি আমাকে কতটুকু ভালোবাসতে পারবা? আমি জানি না, আমি বলছি আমি জানি না, তবে এতটুকু জানি আকাশ আর পাতালের মাঝখানে যতটুকু হয় তার চেয়েও বেশি পারবো। সিরিয়াসলি আমি এইভাবেই বলছি, ততটুকু আমি তারে ভালোবাসি গুরু।
ততটুকুই। আকাশ পাতালের পার্থক্য হয়তো তুমি বুঝো না, বাট এতটুকু বুঝো যে এর থেকেও বেশি। এর চাইতে ভালোবাসা আর কাকে কেমনে করা যায়, কেমনে যতটুকু করা যায়। ভালোবাসা আমি তারে। জি হয়তো আমি নিজেকেও এত বেশি ভালোবাসি না, বাসি না। যতটুকু বুধ হয়ে থাকি তার প্রেমে। জি সকাল থেকে জি। সন্ধ্যা পর্যন্ত ওরই তো মহব্বত আমি পাগল হয়ে থাকি। জি। তখন পরের তাই তো বছর দিন রাতের খবর যদি না থাকে কারো, সকাল সন্ধ্যার হিসেব যদি না থাকে, এর চাইতে ভালো আর কি বাসা যায় একটা মানুষকে? যে গন্ধ একবার নাকে পেয়েছে আমার বারবার চায়, মন চায় যে গন্ধের কাছে ফিরে যায়। আবার যাকে দেখে আমার চোখ তৃপ্ত হয়েছে সে চোখটা আবার দেখতে চায় দৃশ্যটাকে। যার কথা শুনে আমার কানে পায়েসের স্বাদ লেগে গেছে, আমার মনে হয় যে ও বারবার আমার কানে গেছে সে কথাগুলো। তাই তো? একদম ঠিক তাই। ঠিক তাই। তখন তা এখন সম্পর্কটা কই গেল? আমরা যদি এই প্রসঙ্গে যাই, এখন আমরা তো বুঝে গেছি হ্যাঁ। যে একদম ভালোবাসা প্রেমে একদম টইটম্বুর জি। অবস্থা। তা আমাদের প্রথম দেখাটা বলি, হুম। তখন রমজান ঈদ চলে আসছে। রমজান ঈদে আমি বাড়িতে যাব ঢাকা থেকে। তখন ঢাকা থেকে আমি রাত্রে বাড়িতে যাচ্ছি, আমি খুব এক্সাইটেড, আজকে আমাদের ফার্স্ট দেখা হবে সকালে। Okay, প্রেম হওয়ার পর, প্রেম হওয়ার পর সকালে ফার্স্ট দেখা হবে। অফিশিয়াল প্রেম, অফিশিয়াল ডেটিং। জি জি। তখন কিন্তু ভালোবাসা না, প্রেম। প্রেম ডেটিং। প্রেম, জি। তাই আমি বলছি দেখা করা যাবে। হ্যাঁ, সে রাজি হলো, ফাইনালি দেখতে জি, যাচ্ছ, finally সেখান থেকে দেখতে শুরু যাবো। করো। জি। তো রাত্রে আমি বাসে উঠলাম। বাসে ওঠার পরে আমাদের বাসটা হাইজ্যাক হয়ে গেল। বস কি বেটা? হ্যাঁ, আমাদের বাসে হাইজ্যাক হলো। আমার ফোন ছিল 2টা। রাত্রে 11টা পর্যন্ত তার সাথে কথা বলছি। পরে বাস হাইজ্যাক হয়ে গেল মাওনা। হাইজ্যাক হওয়ার পরে আমার মোবাইল 2টা, আমার ব্যাগে কাপড় চোপড়, ওর জন্য গিফট ছিল, সবকিছু একদম মানে টাকা পয়সা সহ সব নিয়ে গেছে। তা আমি অন্য একটা বাসে উঠলাম, টাকা নাই বলছি, আমাকে ময়মনসিংহ নামায় দিল। আমাদের যাতায়াত হয় ময়মনসিংহ নেত্রকোনা দিয়ে, নামায় দিল। আমি তখন একটা সিএনজি নিলাম। আমি বললাম যে ভাইয়া আমার কাছে কিন্তু টাকা নাই, আমি টাকা দিব, আমার বোনের বাড়ি আছে, চাস্তো বোনের বাড়ি, ওইখানে যাব, গিয়ে আমি টাকা দিব আপনাকে নিয়ে। তাই তো উনি আমার কষ্টটা বুঝছে, ঠিক আছে। আর ও হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না, ফোন দিতেছে বন্ধ, 2টা ফোন, 4টা সিম, 4টা বন্ধ। তা আমি সকাল 6টার দিকে গেলাম আমার বোনের বাড়িতে। যাওয়ার পরে আমি বোনরে ডাক দিয়ে উঠাইলাম, বললাম এরকম এরকম আমাকে টাকা দেওয়া, আগে সিএনজি ছাড়তে হবে। হ্যাঁ ছাড়লাম, ঠিক আছে। 6টার সময় বোনের ফোনটা নিলাম, নিয়ে ওর নাম্বার তো মুখস্থ আছে, ফোন দিলাম, বললাম যে আমার এরকম এরকম অবস্থা। ওই কাঁদতেছে, কান্নাকাটি করতেছে যে না জানি কি হইলো। আমি বললাম যে আমার এরকম এরকম অবস্থা, আমি তো হাইজ্যাকে হয়ে গেছিলাম, এখন তো এরকম এরকম ভাবে আমি আসছি। বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কখন আমার সাথে দেখা করতেছো? তখন আমার বৃষ্টি, আমার কাপড় চোপড় সব ভিজে গেছে। তখন কি করি, কাপড় চোপড় পাই কোথায়, দেখা তো করতে হবে। বোনের কাছ থেকে টাকা নিলাম, কাপড় কিনবো। গেলাম মার্কেটে, একটা শার্ট নিলাম সাদা, একটা প্যান্ট নিলাম জিন্সের মাঝে কালো, কিনলাম। ওই ভিজাগুলো একটা ব্যাগের মাঝে রেখে ওই মার্কেটে রেখে আসলাম। এই সময়টা অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, জি। শোন সজীব, তুই জীবনে হয়তো অনেক বড় হবি, বিয়ে শাদী করবি, হয়তো তোর সাথে পৃথিবীর সেরা সুন্দরী বিয়ে হতে পারে, কিন্তু এর সাথে কোনো কিছু তুলনা চলে না। না, তো সন্তানরা এটার খবর পাবে না, কেউ পাবে না, কিন্তু কোনো এক বর্ষণমুখর সন্ধ্যায়, কোনো এক কাঠফাটা দুপুরে হঠাৎ তোর মনে পড়বে যে আমি শপিং মলে কোনো এক মার্কেটে ঘুরতেছিস, সাদা টি শার্ট, ফুল স্লিভ শার্ট আর কালো জিন্সের প্যান্ট খুঁজতেছিস, তারপর পরলি, ওইটা হয়তো কোনো একটা জায়গায় রাখলি, তারপর তার সাথে দেখা করতে যাচ্ছিস। দিস ইজ সো ফ্রিকিং প্রেসিয়াস, এটা অনেক মূল্যবান, অনেক পবিত্র একটা সময়। জি। আমার নিয়েছ হয়তো, আবার গোড়া থেকে শুরু করতে চায়। জীবনের স্বাদ অনেক বেশি ইম্পর্টেন্ট, অদ্ভুত এই সময়, অদ্ভুত, জি। তখন দেখা হলো, দেখা হওয়ার সাথে সাথেই আমি মানে ভাবতে পারিনি ও এরকম করবে। দেখা হওয়ার সাথে সাথে আমার জড়ায় দিল। বলিস কি রে? হ্যাঁ এই তো সেই মেয়ে যে ভালোবাসি চেনে না, হ্যাঁ, সেই মেয়ে আর তোরে দেখে জড়ায় ধরলো লোকজনের মধ্যে। হ্যাঁ, আরে কস কি? কান্না করতেছে, চেপে ধরে চেপে ধরে কান্না করতেছে। আমি ভয় পেয়ে গেছিলাম, আমি কি পাওয়ার আগে হারাই ফেলছি? তোরে? জি, তুই তো অনেক মূল্যবান না? তখন তোর ভয় পেয়ে গেছে আমার ফিল। আমি তো বুঝতেছি না কি করব, আমি কিভাবে সান্ত্বনা দিব। ঘাবড়ায় গেছিস? তুই তো প্রস্তুত ছিলি না, আমি এরকম তো কিছু প্রস্তুত ছিলাম না। আমি তো জাস্ট হার্ট টাচ করতে পারবো কিনা সন্দেহ।
এই প্রিপারেশনে যাচ্ছ তুমি, জি, জি। তোমাকে জড়ায় ধরে কাঁদতেছে, কাঁদতেছে। তোমার সাদা শার্ট ভিজায় দিচ্ছে, জি। তুমি বুঝতেছো না এখন আর কি করা যায়। এখন কি করা যায়? তারপর তখন আমি ওর হাত দিলাম, দিয়ে বললাম যে বেশ ধরলি? জি ধরলাম যে না আসলে ধরা উচিত, নাহলে কেউ আবার নিয়ে চলে যায়। তে হ্যাঁ, সে আস্তে আস্তে কন্ট্রোলে নিলাম, আস্তে আস্তে চোখ মুছাইলাম। তুই ঠিক আছে, মুছালি? আমি মুছাইলাম, অটোতে উঠলাম আর কি, অটোতে ঘুরতেছি। হাত দিয়ে মুছালি নাকি? না, টিস্যু দিয়ে মুছাইলাম। হাতে টিস্যুটা পাইছিলি? আমি না সব চুরি হয়ে গেছে, ভাবছি কিছুই নাই তোর কাছে। না, টিস্যু কিনছি তো। ও সবই কিনে নিছিস? নিছি আচ্ছা তো। আচ্ছা, টিস্যুতে চোখ মুছালি। হ্যাঁ, এটা তো একটা মানে একটা সুন্দর মিনিমাম ভদ্রতা। আমি ভাবছি যে কিছুই না, টাকা পয়সা না, বোনের কাছে টাকা নিচ্ছিস, টিস্যুর টাকা পাইছিস কিনা। হ্যাঁ, আছে। পারফিউম সেটা ম্যানেজ করছিলি? না, পারফিউম নাই। একটুক শুধু পারিসনি? জি, এটুকু পারিনি। আচ্ছা, হলো। তারপর টিস্যুতে চোখটুক মুছালি? মুছাইলাম। অটো তারপরে- নেওয়ার টাকাও ছিল তো? হ্যাঁ ছিল ছিল। তারপর তারপরে আমাদের হ্যাঁ এই তো সারাদিন চললো আমাদের। একটু একটু মানে নাস্তা করতে গেলাম এক জায়গায়, হুম, তাকে কিছু খাওয়াইলাম, আমিও খাইলাম। আমি তো মানে খাই নাই সারা রাত্র। তারপর রাত্রে তো খাওয়া হয়নি সব জি, জি। ডাকাতি বা ছিনতাইয়ের কারণে। ফাইনালি ফাইনালি আমাদের নাস্তা হইলো, খাওয়া দাওয়া হইলো। তারপর আমরা যার যার মতো চলে গেলাম বাড়িতে। চলে গেলাম বাড়িতে। তখন বাড়িতে আমাদের কথা হচ্ছে, চলছে আলহামদুলিল্লাহ। তখন কিছুদিন গেল, 2 মাস গেল। সজীব সময়টা অন্যরকম ছিল, জি জি, right? তখন তো আমি পুরা মানে তখন বলতেছে তুমি তো একটা পাগল। কেন? কেন এরকম এত পাগলামি ভাবে কেউ ভালোবাসতে পারে? ও আচ্ছা। আমি বললাম হ্যাঁ আসলে আমি পাগল, তোমার জন্য আর কি। পরে বলতেছে আসলে জানি না এতটুকু ভালো কেউ কি বাসতে পারবো আমারে। আমিও জানি না। তখন আমাদের এই, মানে ও একটু আমাকে একটু কষ্ট নিয়ে একটা কথা বললো যে আমি তো পড়াশোনা ছেড়ে দিব। তখন কিন্তু ও 9-এ পড়ে, ফার্স্ট ইয়ার, মানে নতুন বছর আইছে, 9-এ পড়ে। কেন? যে ওর ফ্যামিলিতে মানে ওর ভাইয়েরা ওকে পড়াইতে পারবে না, ওর আম্মু একা পারবে না, ওর আম্মু মানে সোর্স নাই কোনো, ওর আব্বু ওর দেখাশোনা তেমন করে Okay. না। তো ঠিক আছে, এখন পড়াশোনা করতে পারবো না আমার আম্মু, এখন আমি পড়া ছেড়ে দেবো। তখন আমি বললাম কেন? এই একটা কারণে তুমি কি পড়তে ইচ্ছুক? হ্যাঁ আমি ইচ্ছুক। না গুরু, আমি এই কথা একটু আগে বলে নিই, আমি কিন্তু এই কথাটা বলতে চাইনি। মানে আমি তার জন্য কিছু করছি, হেল্প করছি, আমি এটা বলতে চাইনি, কিন্তু একটা কারণে বলতে চাই, সেই কারণটা সব শেষেই বলা হবে। ওকে সজীব, তো আমি বললাম যে বাট ঠিক। তার জন্য তোমার যে কন্ট্রিবিউশন, তোমার তার জন্য যে ভালোবাসা, সেটা জি। তুমি বলতেছো, জি জি এটাই বলতে আসছো জি এক্স্যাক্টলি। জি জি বাট তার জন্য তুমি কি কন্ট্রিবিউট করেছো সেটা তুমি বলতে বলতে দ্বিধান্বিত হচ্ছে বা জি, জি। লজ্জাবোধ করছো যে আমি যাকে ভালোবাসি তার জন্য আমি কি করেছি সেটা কেন বলবো? কেন বলবো? একটা নির্দিষ্ট কারণে বলছো, সেটা জি। তুমি পরে ব্যাখ্যা করবে। জি, জি, জি। ওকে। তাই আমি বললাম যে আচ্ছা দায়িত্বটা যদি আমি নিই, কই তুমি কেন নিবা? যে আমি কেন, তুমি আমার সাথে কথা বলো কেন, আমরা দুজনের পরিচয় কেন, আমাদের দুজনের চলাফেরা হচ্ছে যে ভালোবাসা প্রেম, তো সেটা কি আমাদের ভিতরে কল্পনা কি, সেটার রূপ কি? বিয়ের পরে কি হবে তুমি আমার ওয়াইফ? ওই 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 সম্পর্কের ওই জেরেই সম্পর্কের জেরে আমি চাই যে তোমার পিছনে যা খরচ লাগে বা যা হ্যাঁ। করা লাগে আমি করব, করব। কারণ তুমি আমার ভবিষ্যৎ সন্তানের মা হতে যাবে, সো তার জন্য তো আমি জি। কিছু করতেই পারি। জি, জি। ব্যাপারটা এরকম। এরকম। তখন সে মেনে নিল। আমি বিশ্লেষণ বলবো না কি আন্ডারস্ট্যান্ড। হচ্ছে। তারপর এখান থেকে তুমি ওকে তৈরি করা শুরু জি, করো। তৈরি করা কোন শুরু ক্লাস করছি। পর্যন্ত তুমি ওকে করতে থাকো? ফার্স্ট ইয়ার ইন্টার। অর্থাৎ ক্লাস 9 থেকে, অনেক বড় সময় কিন্তু জি, সজীব। first year। 9, 10, ইন্টার ফার্স্ট। ফার্স্ট ইয়ার, 3 বছর ধরে তুমি তার সমস্ত খরচপাতি বহন করতেছো, জি, রাইট? জি। সমস্ত জি। এডুকেশন পারপাস। না, কিছু কিছু তার আম্মু দিচ্ছে। আচ্ছা, মেজরিটি পোরশন Majority, জি। তুমি চাচ্ছ খরচ দিতে। জি, দেন জি। ফার্স্ট ইয়ার কমপ্লিট। তারপর ফার্স্ট ইয়ার কমপ্লিটের মধ্যে আর একটু বলি, সে মনে করেন মানে কি বলবো, সে খুবই কষ্টের মধ্যে থাকতো, খাওয়া দাওয়াতে কষ্ট পেত। ওকে, ওগুলোতে কি কন্ট্রিবিউট ওগুলোতে করতে? আমি পারিনি, এগুলো আমি কেমনে পারবো? ওকে, যাই হোক তুমি এডুকেশন পারপাসে ম্যাক্সিমাম পোরশন তুমি কন্ট্রিবিউট জি, করতে। জি। দেন ফার্স্ট ইয়ার, তারপর তো ফার্স্ট ইয়ার যখন আসলো, তখন মাঝখানে একটু বলি, ফার্স্ট ইয়ার ফার্স্টে থেকে
আমার আব্বু অসুস্থ না, তখন আমি মোটামুটি একটা প্রিপারেশন নিলাম 2021-এর শেষের দিকে, প্রিপারেশন কি বিয়ে করব। ওকে, তুমি তো জি। চাকরি বাকরি করছো তখন জি নাকি? জি, চাকরি বাকরি করছি আমি। তুমি চাকরিতে ঢুকছো, ও ফার্স্ট ইয়ারে আছে। না, চাকরি আমি তখন থেকে করছি। আচ্ছা, চাকরিতেই তো আছো, ফার্স্ট ইয়ার আছে, এই সময় চাকরি বিয়ের ডিসিশন নিচ্ছ তুমি? জি নিচ্ছি। ইন 2021, মানে গত বছর? জি গত বছর ওকে। নিচ্ছি। তখন ওর ইচ্ছা ছিল আমাদের গ্রামেও থাকবে না। কেন থাকবে না, ওর 2টা আত্মীয় স্বজন আছে, ওইখানে ও যেতে চায় না। ওকে, আমি আমি অন্য কোথাও শিফট করতে বলছি। অন্য কোথাও শিফট। আমি বলছি যে আমিও আমাদের গ্রামে, মানে গ্রামে থাকলে কি হয়, একটু ব্যবসা বাণিজ্য কোনো কিছু একটু করা টাফ হয়ে যায়। আমি বলছি ওকে, যাই হোক শিফট হ্যাঁ, করছে। যে শিফট Okay, করছে, okay. আমি শিফটের একটা পরিকল্পনা যে আমি ওখানে জায়গা ওকে, সব জানালা? সব জানাই। যে Okay. এই মুহূর্তে আমার আব্বু অসুস্থ হয়ে যায়। আব্বু অসুস্থ হয়ে যায়, আব্বুর কি হয়, আব্বুর হচ্ছে আপনার কিডনিতে সমস্যা হয়ে যায় ওকে, হঠাৎ করে। ওকে। কিডনিতে সমস্যা, আমি চলে আসলাম বাড়িতে, 1 সপ্তাহ মেডিকেল ভর্তি, মোটামুটি সারছে। বাই দ্য ওয়ে, আমি অনুরোধ করতেছি, আমরা আছি ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশে, যে প্লিজ বেশি বেশি করে শেয়ার করো। যে কথাটাই আমি শুধু বলি, একটা এবং একমাত্র কথা, সবাই শেয়ার করে ভালোবাসা বাংলাদেশের কথা বহু মানুষের কাছে পৌঁছে দাও। অঙ্গন, কিছু টেক্সট নিতে পারি আমরা? একদম। শরীফুল আছে আমাদের সঙ্গে জয়েন করে। শরীফুল বলেছে খুব ভালো লাগছে গল্পটা, আই হোপ গল্পটার লাস্টে আপনাদের দুজনে মিলন হোক। আনস্টেডি মাইন্ড আছে আমাদের সঙ্গে জয়েন করে। মামুন আছে, আই এম জোকিং ইউ লাইভ, ও আই এম জয়নিং ইউ লাইভ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ফ্রম সিলেট। আচ্ছা, নীল আকাশ আছে, গুরু অনেকদিন পর আপনাকে দেখে খুব বেশি ভালো লাগছে। ওকে, অনেক কৃতজ্ঞতা। নীল আকাশ কেমনে সম্বোধন করি, নাম বল না, কোনো সমস্যা তো নাই। ওকে, আচ্ছা, রশিদ আছে জয়েন করে। গুরু, আমার একটা গল্প আছে, আমি বলতে চাচ্ছি। প্লিজ প্লিজ চলে আসো। আমি তো বলেছি যে এই প্রোগ্রাম চলাকালীন যারা নক দিচ্ছ, নক দেওয়ার জায়গা হচ্ছে 01841904904 অথবা 26969। না, 16260। বাট এখানে একটা I'm জিনিস sorry. আছে, সেটা হচ্ছে যে আপনার নকটা কিন্তু ফোন করবেন না, অবশ্যই আমাদের যে Text. ঢাকা এফএম এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এখানে কল করবেন না। এখানে আপনার ভালোবাসার যে গল্পটি আছে, এটি ছোট করে সামারাইজ করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে 01841904904 এই নাম্বারে পাঠাতে হবে, অথবা আমাদেরকে ইনবক্স করতে হবে ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজে, কিংবা চাইলে টেক্সট করতে পারেন। আপনার সেলফোনে টেক্সট অপশন গিয়ে টাইপ করবেন GURU, অবশ্যই GURU লিখতে হবে, দেন স্পেস আপনার নাম, লোকেশন, আপনার ফোন নাম্বারটি মেনশন করতে হবে, পাঠিয়ে দিতে হবে 16260 এই নাম্বারটিতে। তামিম আছে, আচ্ছা, আর্জেন্টিনার খেলার কথা অথবা বলছে। আচ্ছা, রশিদ আছে, আর্জেন্টিনা জিতবে আনডাউটেডলি, কালকের কথা তো। ইনশাআল্লাহ। আচ্ছা, রুবেল আছে জয়েন ব্রাজিল করে। কানের গোড়া দিয়ে ধরা খাবে। ব্রাজিলের খেলা আমি আছে চাই না এরকম, না, না, কালকে, সব কালকে। আচ্ছা, সব কালকে। হ্যাঁ, 1টার পর থেকে শুরু হয়ে পরের দিনে শিফট হবে, বাট আর্জেন্টিনা জিতবে, দ্যাটস ফর শিওর। ওকে, যুবরাজ আছে জয়েন করে। আমি ইন্ডিয়া থেকে আছি, আমি আমার স্টোরি বলতে চাই। কিভাবে বলবো? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার স্টোরি 01849904904 ইন্ডিয়া থেকে প্রচুর লিসেনার আমাদের সাথে কমিউনিকেট করে। আমরা চাইলে আমরা খুব শীঘ্র হয়তো একটা স্লট ওপেন করতে যাচ্ছি। যুবরাজ আছেন ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার প্রতি, স্পেশালি ক্যালকাটার প্রতি আমার অসম্ভব মহব্বত, কারণ ক্রিয়েটিভ মানুষজন ক্যালকাটাতে এত বেশি, এবং ক্রিয়েটিভ মানুষজন আমার কাছে মনে হয় যে ওরা একেবারেই নিরন্তর খেটে খাওয়া মানুষজন, যে ধরনের মিউজিক এবং আর্ট সেন্স রাখে, একদম। যেটা সত্যিকার অর্থে প্রেজওয়ার্দি। কারণ আমার কাছে মনে হয় যে একজন স্টেশনে বা একজন ঠেলা গাড়ি যে চালাচ্ছেন, তার মধ্যে যে পরিমাণ আর্ট সেন্স, যে পরিমাণ কালচার তারা, যে পরিমাণ সংস্কৃতি মনা তারা, সেটি সত্যিকার অর্থেই এটা প্রশংসার দাবি রাখে। সো এই মানুষগুলো যখন আমাদেরকে প্রেজ করে, যে মানুষগুলো যখন আমাদের শ্রোতা হয়, সেটি আমাদেরকে দারুণভাবে গৌরবান্বিত করে। আমরা একটা স্লট ওপেন করে দিতে চাই ইন্ডিয়ার জন্য, যাতে করে ইন্ডিয়াতে থেকে যারা আমরা বিভিন্ন প্রদেশ থেকে আমাদেরকে শুনছেন, তাদের আমরা ভালোবাসার কারণ হতে পারে। আর আমরা নিরঙ্কুশভাবে পছন্দ করি এটা বলতে বাঙালি জাতীয়তাবাদের কোনো রকমের কোনো বাউন্ডারি থাকতে নেই, সেটি ওপার বাংলা হোক আর এপার বাংলা হোক। একদম। অনেক ভালোবাসা আপনাদেরকে, অনেক শ্রদ্ধা আপনাদের জন্য, কারণ আপনারা দারুণভাবে বহু বছরের পরিক্রমায় আপনারা সংস্কৃতির দিক দিয়ে স্পেশালি এবং আর্টের দিক দিয়ে, কালচারের দিক দিয়ে আপনারা অনেক বেশি প্রোগ্রেসিভ। সো আপনারা যখন আমাদেরকে শোনেন, আমাদেরকে জানবার চেষ্টা করেন, আমাদের প্রশংসা করেন, আমরা ইট রিয়েলি মিনস এ লট। আমরা চাইবো যে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন। এবং যুবরাজ যেমনটা বলছিলেন যে আমরা খুব শীঘ্রই হয়তো এরকম একটা উইন্ডো ওপেন করে দিব, যাতে করে আপনাদের কমিউনিকেশনের কথা, আপনাদের ভালোবাসার কথা আমাদেরকে জানান দিতে পারেন। এবং আমি আর অঙ্গন মিলে কোনো একদিন ঘুরতে চলে যেতে পারি, না সাথে আরো ভালোবাসা বাংলাদেশ টিমও থাকবে। আমি তো আই লাভ টু এক্সপ্লোর ক্যালকাটা অ্যালং উইথ অঙ্গন, কিন্তু ভালোবাসা বাংলাদেশ টিমও হয়তো যাবে।
আমরা চাইলে হয়তো আপনাদের সাথে দেখা করার সুযোগ তৈরি হয় কিনা, কোনো একদিন হয়তো ধর্মতলার নিচে আমরা দাঁড়ায় আছি সবাই মিলে, একটা মিট এন্ড গ্রিট সেশন। মিট এন্ড গ্রিট সেশন একদম। ধর্মতলার নিচে সেদিন আপনারা সবাই একসাথে আসলেন, একসাথে হয়তো ফুচকাই খাইলাম, বাট ওই বিকাল এবং ওই সন্ধ্যাটা যে অন্যরকম কাটবে আমি এটা গ্যারান্টি দিতে পারি। True. সো এইভাবে আমরা চিন্তা করি, স্পেশালি বেশিরভাগ তো পশ্চিমবঙ্গ থেকে কমিউনিকেশন গুলো হয়, আর কোঅর্ডিনেশন দায়িত্বে থাকবে মালদা থেকে নওয়াজ। নওয়াজ শরীফ একদম। সজীবের কাছে যাই একটু। জি। সজীব, আমরা শেষের দিকে যাচ্ছি। জি, তখন আমার আব্বু অসুস্থ হয়ে গেল, আমার প্ল্যানটা অটোমেটিকলি একটু নড়বড়ে হয়ে গেল। হুম। তখন আমি ট্রিটমেন্ট নিলাম। ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি 1 মাস বাড়িতে, বৈশাখ মাস চলে আসলো। বৈশাখ মাস চলে আসার পরে বৈশাখ মাসে আমি বাড়িতেই ছিলাম। তখন জ্যৈষ্ঠ মাস চলে আসলো, তখনও প্ল্যান আছে যে বিয়ে করব প্লাস একটা জায়গা কিনবো। তখন আমি আবার আব্বা অসুস্থ হয়ে গেল। তখন জটিল বলতে আব্বা হেপাটাইটিস বি ধরা পড়ছে, যেটা লিভার সিরোসিস। তখন তো প্ল্যান পুরাই নাজেহাল অবস্থা। তখন ওরকম ভাবে হচ্ছে না, ওর ফ্যামিলিতে কেউ ওর বিয়ের জন্য চাপ দিতেছে, আমাকে বলতেছে। তাই আমি বলতেছি যে এখন কিভাবে কি করব, প্রতি মাসে আব্বাকে মেডিকেলে নিয়ে যাইতে হচ্ছে। সো ব্যক্তিগত সিচুয়েশন তো আছে, তোমার জি, পার্সোনাল সম্পর্কটা কোন জায়গায় গেল তাহলে? পার্সোনাল সম্পর্কটা মানে তোমার প্রেমের সম্পর্কটা কোথায় গেল তাহলে? এভাবেই হচ্ছে আর কি। ওকে, এটা কোন জায়গায় ফাইনালি কোথায় ও, গিয়ে finally। সেটা দাঁড়ালো? ফাইনালি শেষ পর্যন্ত গিয়ে ওই বলছে যে ওই কোনোদিন মানে আমার সাথে পালিয়ে যাবে না। আমি ঠিক আছে, পালিয়ে যদি না যাও ঠিক আছে। ওর ফ্যামিলিতে আমি যাইতেছে, আবার যাইতে দেয় না। কেন? ফ্যামিলিতে গেলে ফ্যামিলি মানবে না, এই গ্রামে তারা বিয়ে দিবে না। তাহলে কি করা যায়? ওরা তো ওদের মেয়েকে ঠিকভাবে দেখতে পারে না, কিন্তু দেখে পারে না, বাট এদিকে আবার বিয়ে দিবে না। আচ্ছা, এদিকে পণ্ডিতি জায়গায় ঠিক আছে, হ্যাঁ। ওই এলাকায় বিয়ে দেব না। না, Whereas মেয়েটা যে ভরণ ছেলে পোষণ ভালো। বলতে যা বুঝায় সেটা কিন্তু ঠিকভাবে করে উঠতে পারে না। পারে তারা না। ক্লাস 9 থাকা অবস্থায় তার পড়ালেখা শাট ডাউন করে দিচ্ছিল। জি Whereas এদিকে আবার জি জি, আচ্ছা, অভিভাবকত্বের জায়গাতে আবার ঠিক আছে। ঠিক আছে। ফাইনালি কি হলো? ফাইনালি পরে ওর আম্মু আর ওর ফুফুকে ম্যানেজ করলো যে ওদের মাধ্যমে আমার কাছে চলে আসবে। আমিও ম্যানেজ করলাম আমার ফ্যামিলিতে। তা আমার আম্মু ঠিক আছে, আম্মু বলছে হ্যাঁ আমার সমস্যা নেই, আনো, তোমার পছন্দ হয়েছে তুমি আনতে পারো, সমস্যা নেই। তো হঠাৎ করে রাত্রে আম্মু আমার বলতেছে যে 2 দিনের ভিতরে, আমাকে বলছে 2 দিনের ভিতরে নিয়ে আসতে হবে। আম্মু বলতেছে 2 দিনের ভিতরে কেমন হয়, আর 2টা দিন হয় না। তখন ওর ফুফুর সাথে আমার আম্মু কথা বললো যে যে এরকম 2 দিন বা আমরা ফ্যামিলিতে যাই একটু দেখি না কি বলে, এভাবে তো দেখতে খারাপ লাগে, যাই না, যাবে না। তখন আমার আম্মু কি যেন বুঝলো, বা আমার আব্বু আম্মু দুজন আমাকেও না করে দিল যে এভাবে আনা সম্ভব না। তখন ওরে আমি বলছি তাহলে আমি এক কাজ করি, আমি ঢাকা থেকে আমি 2 দিনের জন্য যাই। সেদিন বুধবার না মঙ্গলবার, না সরি, তার আগে আমাকে তার বাবা তাকে কোরআন শপথ করাইছে। রাত্রে আমার কল দিছে যে আমার বাবা এরকম বলতেছে, তুমি মেনে নাও। আমি অন্য বাবার মার কথা অন্য জনকে করি। তখন আমি বলবো কি বলো, এটা কিভাবে সম্ভব? মেনে নাও তুমি, আমার দিকে তাকায়। আমি বললাম ঠিক আছে বললাম, কি করব, কেটে দিল ফোনটা। তখন পরের ওই দিন রাত্রে বলছে, পরের দিন রাত্রে আমাকে নক দিতেছে, একটু কথা বলো। কথা বলছি, পরে আবার বলছে ঠিক আছে তুমি বাড়িতে যাও, তাদেরকে ম্যানেজ করো। ঠিক আছে আমি বাড়িতে যাব। যা বলছে তাই করছিস? হ্যাঁ, যা বলছে তাই। মেনে নিচ্ছি। হ্যাঁ, বাড়িতে যাও, আবার আমাকে নিয়ে আসার জন্য আবার যাচ্ছিস। হ্যাঁ, আমি তো যা বলে তাই করছিস। যা বলে আমি চাই, তাকে ভালোবাসি আমি। তো না করলো, তুই তো মেনে নিলি। মেনে নিছি তো, ওর দিকে দেখা, ও আমার বলতেছে। তারপর আমি বলছি ঠিক আছে, আমি বৃহস্পতিবারে যাব, শুক্রবারে ম্যানেজ করে আমি শনিবারে বা শুক্রবারে নিয়ে আসবো। ওই বলছে শুক্রবারে ওরা দেখতে আসবে। আমি বলছি দেখতে আসলে কি কোনো কিছু হবে? বলছে না, শুধু দেখতে আসবে, সমস্যা নেই, তুমি যাও, তুমি ম্যানেজ করে আসো। আমি ঠিক আছে, আমি সব ঠিক আছে আমি যাচ্ছি।
বৃহস্পতিবারে রাত্রে কথা হয়েছে, আমি যাচ্ছি, যাব। শুক্রবারে হয় সারাদিন আমার লোকের কথা বলে নাই, রাত্রে কল দিছে, ও এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কারণ আমি জানি না সেদিন আমার কি চলতেছে। আমি সেদিন কি করতেছি আমি জানি না কিছু। ও আমার কাছে মাপ চাই, আমি কি মাপ চাও তুমি, এটা কি? পারি না গুরু সেদিন আমি। তারপর সেদিন রাত্রে ওই বললো ওর মাথা ব্যথা করতেছে, ও ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়ার পরে পরের দিন আমি কল দিছি, আমাকে বলতেছে তুমি আমার কল দিও না, তোমার নাম্বার আমি ব্লক লিস্ট করে ফেলবো, তুমি কল দিও না। আমি বলছি তুমি কি এই 3 ঘন্টার ভিতরে 3 বছর শেষ দিয়ে দিলা? আমাকে পারতে হবে যে আমার ফ্যামিলির দিকে আমি তাকাইতে হবে। আমি বলছি আমার 3টা বছর কোথায় গেল? এ তো সেই ফ্যামিলি না যে হ্যাঁ পড়াতে পারে না, তাই ক্লাস 9 এর পড়ালেখা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, তো সেই তো সেই পরিবার। family। হ্যাঁ, তারপর আবার সে আমাকে বলতো যে আমার ফ্যামিলি আমার ভালো জায়গায় বিয়ে দিবে না, ভালো জনের কাছে দিবে না। তারপরে ওই তো হয়ে গেল এঙ্গেজমেন্ট, আমার সাথে কথা বলবে না, বলে না। ওর ফোনটা রেখে দিছে, ওর ফোন আর চালায় না, সিম চালায় না। আমি কি করব? আমি ওর বান্ধবীদের হেল্প নেই, ওর বান্ধবীদের মাধ্যমে ওরা কথা বলাইতে চাই, ও কথা বলবে না। ওর বান্ধবীরা ওরা পাও ধরে কথা বলে, 10 মিনিট কথা বলে আমার সাথে উল্টা কথা বলে, এই বলে সেই বলে, নোংরা কথা বলে। মানা করেছি তুই ফোন দিবি না, তাও ফোন দিচ্ছিস। হ্যাঁ এরকম। বুঝছি। আমি অনেক কান্নাকাটি করতেছি যে একটু কথা বলো, এঙ্গেজমেন্ট হলে কি হয়? কয় না, আমি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমি অন্য জনের। সুমন লিখেছে গুরু একবার বলো যে সুমন্তকে ভালোবাসি। হ্যাঁ, সুমন্তকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সজীব তারপর গুরু এইভাবে আমি চলতে থাকলাম। আমার শারীরিক অবস্থা এরকম ছিল না, আমার ওয়েট ছিল 60, আমি 15-20 দিন পরে আমার ওয়েট চলে আসছে 50। আমার কিচ্ছু ভালো লাগে না, খাওয়া নেওয়া কিচ্ছু ভালো লাগে না। আমি কি করব? আমি তখন আমার ফ্যামিলিতে বলি, ওরা ট্রাই করতেছি, ফ্যামিলিতে বলছি যে আমি তো পারতেছি না, আমার তো পরিস্থিতি খুব খারাপ, আমি ওরকম আর তোমার কন্ট্রোলের মধ্যে কিছু নাই তো? না, তখন কন্ট্রোল বলতে কিছু নাই, উলটপালট হয়ে যাচ্ছে। জি। ওকে, তখন আমি কি করব? তখন বিশ্বাস করেন গুরু, আমি আমার ফ্যামিলিরে বলার পরে আমার ফ্যামিলি আমার কন্ডিশন দেখে চতুর্পাশ দিয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, কিন্তু ওই মেয়ে রাজি না। কি করা? আমি ওর সবাইকে পাও ধরতেছি, যে আমি তো তার ফার্স্টে বলছি তুমি জনে জনে পা ধরতেছো, আমার জীবনে নিয়ে আসা যায় কি? আমার এই 3 বছরে আমি বলছি আমার জীবনে তোমার ফ্যামিলি থেকে বা তোমার কাছ থেকে কিছু দরকার নাই, একটা কানা করিও দরকার নাই, জাস্ট তোমাকে দরকার। আমি তোমাকে গুরু, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসছি। কি অবস্থা এখন সুযোগ? বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। কার সাথে বিয়ে হয়েছে খবরটা পাইছো? হ্যাঁ পাইছি। কি করে ছেলে? কিছু করে না। দেখতে অনেক সুন্দর। না। তাহলে দেখতে তেমন না। কিছু করে না। বিয়ে হওয়ার কারণ? ওর ফ্যামিলি ওর পছন্দ করছে, আর ফ্যামিলির মতামতকে প্রাধান্য দিতে গিয়ে বিয়ে করেছে, তাই তো? এখন ফ্যামিলির মতামতকে প্রাধান্য দিতে গিয়ে কি 3 বছরের সম্পর্ক 3 দিনে বলা যায়? কয়দিন হয়েছে বিয়ে হওয়া? এখন তো হয়েছে গত নভেম্বরের 17 তারিখে বিয়ে হয়েছে। তাহলে তো অলমোস্ট 1 বছর। না, এই বছর, এই নভেম্বর 17? জি। মাস খানিকের মতো। জি, মাস খানিক তো হয় নাই, 21 দিনের মতো। 21 দিনের মতো যোগাযোগ হয় না? কথা বলে না। পুরো আমি 10 দিন আমার সেন্স নাই, আমার সেন্স নাই। না, আমার ফ্যামিলি আমার সাথে কান্না। সেন্স নাই মানে নেশা করতেছিল? না, নেশা করিনি, ওর নেশা এমনি পাগলের মতো। হ্যাঁ, আমি এখন কি অবস্থা?
এখন আছি কিন্তু ওরকম ভাবে এখনো, ওই পাগলের মতো হ্যাঁ ওরকম, ওর নেশায় পাগল হয়ে আছে। হ্যাঁ কারণ কি ওর নেশাতে শেষ করে ফেলবা নিজেকে? তাই তার তো কিছু নাই। কি করব ওকে কই পাবা? জানি না। শেষ করে ফেলবার জন্য আর তো কোনো উপায় নাই। আছে জীবনে আর কোনো পথ খোলা আছে? আছে এখন ফ্যামিলি, আমার ফ্যামিলি। কিন্তু তোমার মাথা, তোমার মন, তোমার ব্রেন, তোমার শরীর সবকিছু মিলিয়ে তো ওই মেয়েটি। জি, সো ওরা আমি আমার জীবন থেকে কি আমার দুনিয়ার সবচেয়ে বেশি ভালো আমি ওরে বেশি বলছি। কেমনে ভালোবাসিস বলতো, আমি আনার ব্যবস্থা করে দিব। বল জানি না আমি কেমন বল। এত ভালোবাসি। বল কি পরিমাণ ভালোবাসিস, আমি নিয়ে আসার ব্যবস্থা করে দিচ্ছি। কি পরিমাণ বললে বউ বিশ্বাস করবে? বুঝা আমারে, আমি একজন মানুষ, আমারে বুঝা, কনভিন্স কর আমারে। তোকে আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে মেয়েটিকে তোর কাছে নিয়ে এসে দিব, কি আপোষে কি মাস্তানি করে হোক। বউ ওর জীবনে ভালোবাসা কেউ বুঝতো না, আমি শিখাইছি। হুম, ওকে ছাড়া তো দিন কেমনে কাটে, রাত কেমনে কাটে বল? প্রতিদিন কান্না করে রাত। কিভাবে কান্না করিস, কি বলিস? আমাকে কনভিন্স কর, কি করিস? পরে চাই। একা একা রাতে বাসায় রুমের মধ্যে এই কথা বলিস? হ্যাঁ কেমনে বলিস বল, আমাকে কনভিন্স কর, তবেই না আমি ওর জন্য ফাইট করব। বাট বিশ্বাস রাখ আমার প্রশ্ন, আমি ঠিকই তোর কাছে নিয়ে এসে দিব। কি করিস রাতে? কান্না করি। কি করিস দেখা আমারে, কি করিস? ধর রাতে তোর ঘরের মধ্যে আছিস, কি করছিস, কি করিস? শুয়ে আছি, হুম গান শুনতেছি, কান্না করতেছি, হুম, আর কি বলিস? আর ভাবতেছি ওর কথা। আর মুখে ওর কি বলিস? স্মৃতিগুলা। মুখে আওয়াজ করিস নাকি, কথা বলিস? আওয়াজ তো মুখে হয় না, অন্তরে হয়। কি বলিস অন্তরে? যে কোনো বিনিময়ে আমি ওরে চাই, আমি ওর জন্য অপেক্ষা করব কতদিন? সারা জীবন। বিয়ে শাদী করবি না? মনে হয় না, জানি না। চাকরি বাকরি করছিস না ছেড়ে দিয়েছিস সেটাও? না এখন কিছু করি না। ওর জন্য হ্যাঁ চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছিস? সব ছেড়ে দিয়েছি। তো চলে কেমনে, খাস কেমনে, মেসের ভাড়া দিস কিভাবে? চলে গেছি বাড়িতে, সব ছেড়ে ছেড়ে দিয়ে? সব ছেড়ে। বাহ বাহ বাবা। আমার ফ্যামিলি কিন্তু আমি বড় সন্তান। এখন আব্বু অসুস্থ, আমার ফ্যামিলি আমার দেখতে হবে। তো বাবা তো কিডনির না এখন হেপাটাইটিস বি, লিভার সিরোসিস। লিভার সিরোসিস? তুই জানিস তো লিভার সিরোসিস মানে? জি আমি মানে জানি। লাস্ট স্টেজ, আমার মেডিসিনে আমার ইয়ে আছে, কোর্স আছে। মানে শেষ সময় পার করতেছে জীবনের। জি। তোর কয় ভাই বোন? 3 ভাই 1 বোন। তুই সবার বড়? জি। বাড়ির হাল ধরবে কে তাহলে? তুই তো পাগলা হয়ে গেছিস, বাড়ি ম্যানেজ করবে কে? তুই তো আর তোর মধ্যে নাই, না। তোর জীবন, শরীর, মন সব তো ওই মেয়েটার মধ্যে বন্দি আছে, তাই জি, না? জি। সো তোর বাবা লিভার সিরোসিস মানে হচ্ছে জীবন মৃত্যুর একদম সন্ধিক্ষণে যে কোনো সময় চলে যাবে। 3 ভাই 1 বোনের বড় ভাই তুই। সো পরিবারের তুই ছাড়া দেখার কেউ নাই, কিন্তু তুই আছিস বেহুশের মতো। সো তোর পরিবারে কি হবে ওটা ভাববার মতো পরিস্থিতি তুই নাই, এটাই সত্য কথা। জি। তোর ভাবনা একটাই, আমি ওর জন্য অপেক্ষা করব, ও কখনো আমার সাথে ফিরে আসবে। ফিরে আসবে। 24 ঘন্টা তুই আর ব্রেনের মধ্যে থাকে তো, জি, তাই তো? জি। 24 ঘন্টা 24 ঘন্টা বাথরুমে যাচ্ছিস, ঘুম থেকে উঠতে এবং ঘুমাতে যাইতে প্রতি মুহূর্তে ঘুমটা ভাঙে ওর কথা ওর কথা মনে করে। তো 1 সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ করলে কিন্তু নিঃশ্বাস ওর চুলের গন্ধ পাস, তাই না? পৃথিবীতে এর চাইতে মিষ্টি গন্ধ পাইছিস লাইফে? না। আর ওর হাতের যে নুডলস রান্না, এর চাইতে স্বাদ আছে কোনো 3 কিছুতে? বছরে আমাদের 30-40 বার দেখা হয়েছে, অনেক দেখা হয়েছে। কিন্তু কাছে আসা? বলি নাই। পরস্পরের স্পর্শ পাওয়া, জি। এর চাইতে ভালো লাগা দুনিয়াতে আছে কিছু? না। আর ওর গান অনেক। মিষ্টি, হ্যাঁ। ওই যে যে গোয়াল ঘরে যে মশার কামড় খাইতে আর গান শুনতি, এর চাইতে ভালো লাগার মুহূর্ত আছে? আর এই মনে হইলে তখন টিকতে পাগলা হয়ে পারি না, যাস? টিকতে পারি না। তখন বাবার কি হয়েছে, ফ্যামিলি মনে কি থাকে না। অবস্থা, ওগুলো কোনো কিছুই মনে থাকে না। মনে থাকে না, ম্যাটারও করে না। জি। কিন্তু আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি, ফ্যামিলিকে, কিন্তু এইগুলো আমি অসম্ভব ভালোবাসিস তুই তোর পরিবারকে। জি। যে একটা মেয়েকে পাগলের মতো এভাবে ভালোবাসতে পারে, সে মানুষ হিসেবে ভালো না হলে একজন মানুষকে এভাবে ভালোবাসতে পারার কথা না।
এবং তুই যে তোর পরিবারের সমস্ত মানুষকে, তোর বন্ধু বান্ধবকেও প্রচন্ড ভালোবাসিস, সেটাও আমরা বুঝি। কারণ ভালোবাসার মন যার মধ্যে নাই, সে একটা মানুষ মেয়েকে এভাবে নিরঙ্কুশ ভাবে ভালোবাসতে পারার কথা না। কিন্তু সবকিছু থেকে তুই এখন কেমন যেন একটু বেখবর হয়ে গেছিস, তাই তো? ওই ভালোবাসাটা যেন ওইভাবে আর কাজ করে না, সব ভালোবাসা যেন ওখানে বাধা পড়ে গেছে ওই মেয়েটির কাছে, তাই তো? আর ওই মেয়েটি তোর সাথে কথাও বলতে চায় না। কথা বলতে চায় না, কথা বলি না। বললেও যে দুই একদিন বলেছে তোর, ওর বান্ধবীদেরকে হাত পা ধরে রাজি করিয়েছিলি, তারা হাত পা ধরিয়েও তোর সাথে কথা বলাতে রাজি করতে পারেনি। ফাইনালি যেগুলো বলেছে সেগুলো হচ্ছে নোংরা ভাবে। ওর বান্ধবীরা মানে ওদের কাছে, ওর ফ্যামিলির কাছে বানাই নিছে যে ওরা আমার কাছে ফোন নিয়ে আসে, ওর সাথে কথা বলে। এইভাবে সে বলতেছে তার বান্ধবীর নামে। জি। এবং তোর সাথে যে বিহেভ করেছে সেটা না শুনলেই হয়তো তোর ভালো হতো, অন্তত কল্পনাতে তুই তাকে ভাবতে সহজভাবে পারতি, তাই তো? কিন্তু এত কিছু বলার পরে এখন পর্যন্ত আমি তার প্রতি আমার তারপরে তোর ঘৃণা নাই? না, শুধুই ভালোবাসা? শুধুই ভালোবাসা। তো চল না, আমাদের জীবন এরকম বিষয় পাগলায়া যায়, ওকে ভালোবাসতে বাসতে এই জীবনটা একসময় শেষ করে দিই। হ্যাঁ, হয়ে যেত, হয়ে যেত। ওই চেষ্টা করেছিলি? হ্যাঁ। কি করেছিলি? আমি কি করতাম তখন আমি জানি না, কিন্তু করছস কি? মানে করার মতো সুযোগ আমাকে দেয় নাই আমার ফ্যামিলি। আমার মানে আমি মানে এক সময়- অ্যাটেম্প নিয়েছিলি নাকি? হ্যাঁ, আমি এক সময় মনে করেন বেহায়া হয়ে গেছি। কি হয়েছিলি? বেহায়া। বেহা? আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার বংশ, আমার ফুল গ্রাম আমাকে জানে। আমি 5 জনকে বুঝাইতে পারি, 10 জনকে বুঝাইতে পারি, আজকে আমি বুঝি না। সবাই বেহা এটা কি জানে। হয়েছিলি? আত্মহত্যা করতে গেছিলি নাকি? জানতাম না তখন কি করতাম। আমি যদি সুযোগ পাইতাম ঘর থেকে বের হওয়ার, হয়তো কিছু একটা করতাম। তোকে বেঁধে রাখছিল রীতিমতো? রীতিমতো আমাকে চোখে চোখে বেঁধেই রাখছে, না হলে তুই যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাই দিতি। ঘটাইতে পারতাম। ঘটিয়ে মানে আমার এরকম ধারণা ছিল। এখনো সম্ভাবনা আছে নাকি? এখন ওরকম কিছু করার সম্ভাবনা নাই। এখন এরকম কিছু করতে চাই না, আমি নিজে দেখি চাই না। কিন্তু আমি ওর সর্বশেষ আমি ওর বড় ভাইকে কল দিছিলাম। আমি আমার বলছি, ভাইয়া হাতে পাওয়া ধরে, ওর যে ছেলের সাথে ওর এঙ্গেজমেন্ট হয়েছে, ছেলেকে আমি কল দিছিলাম। বলছি, ভাইয়া এরকম এরকম আমাদের সম্পর্কটা, আপনি কি আমাদের জন্য কিছু একটা করতে পারবেন? ছেলেটা কেমন জানি লোভনীয় ওর প্রতি, আমাকে একটা বাজে একটা মন্তব্য দিছে। তখন আমি জানি না তখন আমি তারে কি করতাম, সামনে পাইলে একটা কিছু করে ফেলতাম। যে আমাদের মন- নাম্বার আমি মন চাই না। 01841904904, 5-6টা ফোন কল নেব। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বন্ধ কর, পাঁচটা ফোন কল নেব। ফোন করুন নাম্বার 01841904904। আর আপনারা তো স্টোরিটা অলরেডি বুঝছেন। স্টোরিটা এমন যে সজীব আমাদের সামনে উপস্থিত আজকে, সে একটি মেয়েকে পাগলের মতো ভালোবেসেছে। এই মেয়েটিকে একদম ক্লাস 9 থেকে ফার্স্ট ইয়ার পর্যন্ত নিজের মতো করে যত্ন করে যেভাবে তার পাশে থাকা দরকার সেই কাজগুলো করেছে। হঠাৎ একদম অল অফ এ সাডেন সেই মেয়েটি অন্য একটি ছেলেকে বিয়ে করেছে গত 17ই নভেম্বর, রাইট? 17 নভেম্বর তো আমার বার্থডে। 17 নভেম্বর বিয়ে করেছে। বিয়ে করার পর থেকে নাম্বার হচ্ছে 01841904904, 17 নভেম্বর বিয়ে করার পর জি, জি। থেকে। এবং তারপর থেকে ওর যেটা অবস্থা সেটা হচ্ছে যে ও অনেক রেসপন্সিবল একটা ছেলে, যে কারণে এরকম একভাবে একটা মেয়েকে হয়তো সে ভালোবাসতে পেরেছে। এবং সে নিজেও এই কমিউনিকেশনের মধ্যে আর যাইতে পছন্দ করেনি। কিন্তু সিচুয়েশন হচ্ছে এরকম। হ্যালো, কে আছো ফোনে? হ্যালো, হ্যাঁ ভালো আছি। কে বলছেন, কোত্থেকে? স্পিকারটা দেখতো সাউন্ড। হ্যালো, জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ধানমন্ডি থেকে বলছি। কি নাম আপনার? আমার নাম তাসলিমা। তাসলিমা? গুরু আপনার, জি গুরু আপনার প্রতি অনেক 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 ভালোবাসা গুরু। আমি 2014 থেকে শুনি গুরু, কিন্তু আপনার সাথে কথা বলতে পারিনি। আমি মাদ্রাসা পড়াইয়া। ওকে তাসলিমা, এই যে আমরা কথা বলছি, আর আজকে একজনকে নিয়ে আমরা আছি, সজীব। অলরেডি তো গল্পটা শুনেছেন আপনি,
আপনার কি মনে হয় যে যে গুরু গুরু আমারও ইউনিভার্সিটিতেও ভয়ঙ্কর একটা কাহিনী ছিল, তবে বলতে পারবো কি পারবো না সেটা নিয়ে কনফিউশন করতেছি। প্লিজ আপনি চলে আসুন 01841904904 এই নাম্বারে আপনার নাম্বারটা শুধু টেক্সট করে দিন, আর তাসলিমা এই কথাটি লিখুন। আমরা আপনার সাথে কমিউনিকেট করে 2-1 দিনের মধ্যে কমিউনিকেট করার চেষ্টা করছি। ওকে তাসলিমা, ওকে, গুরু দোয়া চাই। অফকোর্স দোয়া করি। আর তাসলিমা আপনার নাম্বারটা আমি অঙ্গনকে দিচ্ছি, আপনি নাম্বারটা আস্তে করে নাম্বারটা লিখে নিন। নাম্বারটা এখানে আছে অলরেডি, নাম্বারটা তুলে নিচ্ছে, আপনাকে ফোন দিবে। ওকে, আপনাকে ফোন দিবে এখন। হয়ে গেছে আমাদের, দীর্ঘ হয়ে গেছে। ওকে, অসুবিধা নাই, আপনার স্টোরি আমরা কভার করতেছি। ধানমন্ডি থাকেন আপনি, তাই তো? জি গুরু। ওকে ওকে, আপনার নাম্বার নিয়ে নিচ্ছি, আপনাকে ফোন করে ও ডেকে নেওয়ার ব্যবস্থা করবে খুব শীঘ্রই। গুরু আমরা হচ্ছে যে মানে ওকে, আমরা 2-3টে ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব। আমরা ছিলাম সজীবের সাথে। যে নেক্সট ফোন কল। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা পরবর্তী ফোন কলে যাই। জি আসসালামু আলাইকুম, কে বলছেন? জি কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কোত্থেকে? কেরানীগঞ্জ। ও কেরানীগঞ্জ, কে বলছেন? জি সালাউদ্দিন ভাই, আপনি শুনছিলেন সজীবের কথা যে একটা ছেলে পাগলায় গেছে একটা মেয়েরে ভালোবেসে। কোনো আপনার পক্ষ থেকে যদি কোনো ফিডব্যাক আপনি দিতে চান? এটাই ঠিক যা ঘটে গেছে, ওটাকে প্রতিশ্রুতি থেকে সামনে এগিয়ে যেতে হবে। যেহেতু ফ্যামিলির বড় ছেলে, ওর মা বাবা সমাজীকর খেয়াল রাখতে হবে। এটাই তার ভবিষ্যৎ, সামনে এগিয়ে যেতে হবে, এটাকে ভুলে যেতে হবে। একদমই তাই। এবং ওর বাবার কথা বলছিল যে লিভার সিরোসিস, অর্থাৎ জীবন মৃত্যুর একদম শেষ সায়ানে দাঁড়ায় আছে বাবা, বাড়ির বড় ছেলে। সো ওর ঘুরে দাঁড়ানোটা অনেক বেশি জরুরি। বড় ছেলে হিসাবে ওর ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। ভবিষ্যতে ওর আল্লাহর পক্ষ থেকে ওর প্রতি রহমত আসবে, মেয়ের দিয়ে ভালো মেয়ে পাবে, এটাই। একদমই তাই। সালাউদ্দিন ভাই, অনেক ভালোবাসা আপনার জন্য। প্লিজ এভাবে আমাদের সাথে থাকবেন, আর মাঝে মাঝে ফোন করে আমাকে একটু সাহস যোগাবেন। আপনি ছিলেন, ট্রাই করতে আপনি প্রথম পাইছি। যে আমিও খুশি হয়েছি সালাউদ্দিন ভাই কেরানীগঞ্জ থেকে আপনি আমাদের সাথে যুক্ত আছেন। অনেক ভালোবাসা আপনার জন্য। নেক্সট ফোন কলে যাচ্ছি। এবং আমাদের সাথে আছেন সজীব, যে বলছিল যে কোনো কারণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া একটা মানুষকে আমি এরকম ভাবে ভালোবেসেছি, বিনিময় হঠাৎ করে সে মেয়েটি আমাকে ছেড়ে চলে গেছে, এবং সে মেয়েটির কাছে পৌঁছানোর মতো কোনো ব্যবস্থা আমার আর নাই, এবং সমস্ত পথ আমার বন্ধ হয়ে গেছে। জি কে আছেন ফোনে? আপনি আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন। যে কে আছেন ফোনে? হ্যালো, ওকে, নেক্সট ফোন কলে যায়। জি কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। অনেকগুলো ফোন একসাথে ঢুকলে যা হয়। নেক্সট ফোন কলে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি চট্টগ্রাম বন্দর থেকে একজন ড্রাইভার বলতেছিলাম। জি, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওকে জাহাঙ্গীর ভাই, আপনি আছেন আমাদের সাথে চট্টগ্রাম বন্দর থেকে। জি প্লিজ বলুন। এই যে ভাইটা বলছে যে জীবনের গল্প, মেয়েটা শুধু শুধু কারণ ছেড়ে ওর জীবন থেকে চলে গেছে, হয়তো ফ্যামিলি থেকে চাপ, সেটা হতে পারে জাহাঙ্গীর ভাই, বাট আমি একটা জিনিস কোনোভাবে মেনে নিতে পারছি না, যে একটা ছেলে তার জীবনের শখ স্বাদ আহ্লাদ একটা মেয়েটার সাথে জড়িয়ে ফেলেছিল, সে মেয়েটি যত রকমের সিচুয়েশনের ভিতর দিয়ে যাক না কেন, তারপরও এইভাবে হয়তো ওকে ছুড়ে ফেলাটা কোনোভাবে যৌক্তিক মনে হয়নি বলেই আমার কাছে মনে হচ্ছে। আপনি কি মনে করছেন জাহাঙ্গীর ভাই?
মেয়েদের ক্ষেত্রে এরকম, ছেলেদের ক্ষেত্রে তো এরকম হয় অনেক সময়। একদমই তাই, বোথ পার্ট থেকে এরকম হয়, ছেলেদের ক্ষেত্রে এরকম করে, মেয়েদের ক্ষেত্রে এরকম হয়। সো এই যারা এরকম করছে সেই জিনিসটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এটা আমার মধ্যে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি তাই। সো এই জিনিসটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। জাহাঙ্গীর ভাই, আপনি ভালো থাকবেন, আপনি বন্দর এলাকায় থাকেন যেটা আপনি বলছিলেন। আর ড্রাইভিং, আমি যেহেতু ইদানিং নিজেও ড্রাইভ করি গাড়ি, সাবধানে গাড়ি চালাবেন। অনেক ভালোবাসা আপনার জন্য। নেক্সট ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব। লাস্ট ফোন কল, যেহেতু ফোন কল আসতেই আছে, শেষ ফোন কলটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। কে বলছেন? এই তো ভাই, আমার নাম মোহাম্মদ মঞ্জু, আমি চট্টগ্রাম বন্দর থেকে। ও হো, জাহাঙ্গীর ভাই পাশে দাঁড়ায় আছেন নাকি? হ্যাঁ। আরে বলেন কি? আমি ওনাকে চিনি না। আচ্ছা আচ্ছা, বন্দর থেকে জাহাঙ্গীর ভাই ফোনে ছিলেন, আপনিও আছেন বন্দর থেকে। জি প্লিজ। আমার কথা হচ্ছে ভাইয়া, যে চলে যাওয়ার, ঠিক আছে, সে তার নয়, যে তার সে আসবে একদিন, অবশ্যই আসবে। আচ্ছা, কি নাম আপনার? মঞ্জু? একটা কথা বলি, একটা গান বলি। জি। জীবনে চলার পথে আসবে কত ঝড়, আসবে ভরসায় মন ভেঙে, তবুও এগিয়ে যাব দুঃখকে মেনে নিয়ে, নতুন আশার তরিবে, ঠিকানা খুঁজে পেতে চলেছি আমি একা, তোমারই চলার পথ ধরে। মঞ্জু ভাই, অনেক ভালোবাসা। মঞ্জু ভাই, আপনি তো অনেক দারুণ ভালো গান গান। আমি অনুরোধ করবো মঞ্জু ভাই, প্লিজ যখনই আমি ফোন কল ওপেন করব, আপনি প্লিজ হিট করবেন। আমি যদি কোনোভাবে টের পাই যে মঞ্জু ভাই আমাকে ফোন দিয়েছে, আমি আমার নিজের স্বার্থে হলেও আপনার ফোন কলটা রিসিভ করবো, শুধু আপনার গান শোনার জন্য। অসম্ভব দরদ, অসম্ভব মিষ্টতা আপনার কণ্ঠে, অনেক ভালোবাসা। অনুষ্ঠান শেষ করছি। আমি মূল থিমটা যেটা একটা বলতেছি, আমি যে বলছিলাম যে আমি কেন বলতে চাচ্ছি যে আমি ওর যে কন্ট্রিবিউট করেছে ওর পিছনে, জি, জি। সেটা বলতে চাচ্ছিল না। জি, জি। কেন চাচ্ছিল না? সেটা সে সর্বশেষ একটা অভিযোগ দিল, যেটা যে আমি তার জন্য এগুলা করে নাকি আমি সবাইকে আমি রটাইতেছি, আমি বলতেছি, কিন্তু জানি না সে শুনছে কিনা বা শুনবে কিনা। কিন্তু বিশ্বাস করেন গুরু, আমি কারো কাছে এটা বলি নাই, বলতে চাইও না কোনোদিন। তো আজকে শুধু এই কথাটা তার জানানোর জন্য বলছি। আমি কোনোদিন বলতে চাই না তার জন্য আমি কি করছি। আমি তো নিঃস্বার্থভাবে করছি, আমি তো কোনো স্বার্থের জন্য করি নাই। কোনোদিন চাই নাই যে এটার বিনিময়ে আমি কোনো স্বার্থ চাই। আর হচ্ছে আরেকটা হচ্ছে তার যে মানে ওই যে ছেলে, যে ছেলের কাছে তার বিয়ে হয়েছে, তার সাথে আমি কথা বলছিলাম, তারে আমি বলছি কান্নাকাটি করে যে ভাই দেখেন না, আমাদের 3টা জীবনের জন্য যদি আপনি কিছু করতে পারেন। সে আমার অনেক গালাগালি করছে। মেয়ে তো নিজে আসতে চায় না, 3টা জীবন কোথায় পাইছো তুমি? আমি তারপরও তারে বলছি বিয়ে দেখি না। তখন ওই ছেলেটা তারে মিথ্যা কথা অনেক কিছু বলছে, আমি তারে বাজে বলছি, খারাপ বলছি, কিন্তু কিচ্ছু আমি বলিনি। ওই ছেলেকে কিছুই বলনি তুমি। অনুষ্ঠান শেষ করছি, একটু দাঁড়াও, আমার পাশে দাঁড়াও। সজীব, তুমি, আমি জানি না যে তুমি সঠিক কথা শোনার মতো অবস্থাতে আছো কিনা, বাট আমি পরিষ্কারভাবে বলতেছি যে মেয়েটি আসলে পরিস্থিতির শিকার ছিল। পরিস্থিতির শিকার বলতে ওর প্রত্যেকটা মুহূর্তের খাওয়া, ওর পড়া, ওর চলা, এবং যে পরিমাণ স্ট্রাগল করতো ওর ব্যক্তিগত লাইফে, সিগনেচার যে পরিমাণ স্ট্রাগল করতো, সেগুলোর ভেতর দিয়ে ও হাঁপিয়ে উঠেছিল সিগনেচার বিগিনিং এ। সো এই বিষয়গুলো ওকে অসম্ভব রকমের পীড়া দিত, যেটা প্রায়শই তোমার সাথে শেয়ার করতো, রাইট? হ্যাঁ। যে আমি আমার ব্যক্তি জীবনে আসলে হাঁপিয়ে উঠেছি। দিস ইজ দ্য স্টার্টিং। You have given in starting today. So তোমার কাছ থেকে আমি এই তথ্যটা জেনেছি, এবং বারংবার বলছিলে যে ও আসলে ওর ব্যক্তি জীবনে হাঁপিয়ে উঠেছিল যে কিভাবে সার্ভাইভ করবে তার জন্য, হাঁপিয়ে উঠেছিল যে মিনিমাম কোনো ভালোবাসা বা যত্ন পায়নি তার জন্য, হাঁপিয়ে উঠেছিল পড়ালেখা হচ্ছে না তার জন্য, হাঁপিয়ে উঠেছিল প্রত্যেকটা সিঙ্গেল বিটের জন্য।
তখন একটা খোলা জানালার অনেক বেশি প্রয়োজন ছিল, যার একটা জানালা থাকবে, সামনে একটা ব্যালকনির মতো বারান্দা থাকবে যেখানে দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়া যায়। সেই নিঃশ্বাসের জায়গাটা তুমি ছিলে। ইট ডাজন্ট মিন যে তুমি গন্তব্য ছিলে, তুমি শুধুই ওর দীর্ঘ নিঃশ্বাসকে সুস্থ একটা নিঃশ্বাসে পরিণত না হওয়ার জন্য নির্দিষ্ট একটা সময়কাল ছিলে, তুমি কোনো গন্তব্য ছিলে না। যখন এই সিদ্ধান্তটা সে নিয়েছে তখনও কিন্তু সে নিজেও ভালো করে জানে যে আলটিমেটলি আমার গন্তব্য সজীব না। আমি কি বোঝাতে পারছি না পারিনি? এটা শুনতে যত কষ্টই লাগুক না কেন, যত খারাপই লাগুক না কেন, বিষয়টা কিন্তু এমনই। এই মেয়েটি আজকের পর থেকে তুমি আরো কষ্ট পাবে, হয়তো আরো খালি লাগবে নিজেকে, বাট বিশ্বাস করো, তোমাকে যত মিষ্টি করে রান্না করে তোমাকে নুডলস খাওয়াক না কেন, যে 30-40 বার দেখা করেছো, যতই প্রেম আর প্রীতি নিয়ে তোমার মন ভুলিয়ে দেখ না কেন, তোমার গাড়িতে ছিনতাই হওয়ার ঘটনা শুনে তোমার বুকের উপর আছড়ে পড়ে কান্নাকাটি যতই করুক না কেন, দিন শেষে ব্যাপারটা এরকম, দুই জিনিস, একটা হচ্ছে সার্ভাইভ আর একটা হচ্ছে প্রেম। তোমার ক্ষেত্রে ছিল সার্ভাইভাল, কারণ একটা মেয়ের মধ্যে এমন একটা সিচুয়েশনের থ্রু দিয়ে যাচ্ছে যাকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না, সবাই উচ্ছিষ্টের মতো করে ট্রিট করে, পড়ালেখা করার মতো কোনো ক্ষেত্র তার নাই, কেউ ভালোবাসবে এমন কোনো মানুষ নাই, কেউ শক্ত করে হাত ধরবে এমন কেউ কোনো কথা নাই, কেউ পাশে এসে দাঁড়িয়ে বলবে যে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলবার মতো কোনো মানুষ নাই। তার এক্সিস্টেন্স কোয়েশ্চেনের মধ্যে চলে এসেছিল যে আমি একজন মানুষ, আমি যে পৃথিবীতে এক্সিস্ট করতেছি এমন কেউ নাই যেটা অ্যাকনলেজ করে যে আমি মানুষ, আমি পৃথিবীতে টিকে আছি। ওই এক্সিস্টেন্সটা তোমার চোখ দিয়ে সে দেখেছিল। ইট ডাজন্ট মিন যে সে তোমার গন্তব্য ছিল, ইট ডাজন্ট মিন যে সে তোমাকে গন্তব্য হিসেবে চিন্তা করেছিল। তার যে অস্তিত্ব আছে পৃথিবীতে, সেও যে একজন পৃথিবীর অংশ, সে যে প্রকৃতির একটা দারুণ একটা অনুষঙ্গ, সেটা তোমার চোখ দিয়ে সেই ইম্পর্টেন্সিটাকে শুধু এক্সপ্লোর করেছে, তার মানে এই না তোমার সাথে সে তার জীবনের গন্তব্য বেঁধে ফেলেছে। আমি কি বোঝাতে পারছি না পারিনি? সো এটা নিয়ে কষ্ট পেও না। আর আমার বড় বেশি আফসোস যে পৃথিবীতে যখনই আমরা ভালোবাসা প্রেমের কথা বলি, তোমাদের মতো সত্যিকারের প্রেমিক যারা জ্ঞানের পরিচয় দেয় না প্রেমের ক্ষেত্রে, শুধুই প্রেম করে যায়, শুধুই ভালোবেসে যায়, তারা সবচেয়ে বেশি ডিপ্রাইভ হয়। যে কারণে আজকের তারিখে প্রেম সবচেয়ে বেশি কলঙ্কিত, আজকের তারিখে প্রেম এবং ভালোবাসা সবচেয়ে বেশি ভুলণ্ঠিত। উচিত ছিল যারা এরকম ভাবে পাগলের মতো প্রেমিক তাদেরকে মাথার তাজ বানিয়ে রাখা। বাট এই সমাজ, এই পৃথিবী এত বেশি আনফরচুনেট যে এই মানুষগুলোকে সত্যিকার অর্থে মূল্যায়ন কখনোই হতে পারেনি। এরা সবচেয়ে বেশি ভুলণ্ঠিত হয়, সবচেয়ে বেশি এদের দ্বারা কলঙ্কিত হয়। তোমার মতো ছেলে যদি কষ্টে থাকে, তোমার মতো ছেলে যদি দীর্ঘ নিঃশ্বাসে থাকে, তোমার মতো ছেলে যদি নিজেদেরকে শেষ করে দেয়, খোদার কসম, আল্লাহর আরশ থেকে শুরু করে আজকের পৃথিবী পর্যন্ত সমস্ত কিছু প্রকম্পিত হয়ে উঠবে। পৃথিবীতে কোনো ছেলে কোনো মেয়েকে, কোনো মেয়ে কোনো ছেলেকে নতুন করে আর ভরসা করবে না, আর কেউ কাউকে ভালোবাসবে না, কেউ কারো প্রেমেও পড়বে না। বাট খুব অদ্ভুত একটা ফেনোমেনা আজকের তারিখে এই পৃথিবীর, যে এই ভালোবাসা সত্যিকার অর্থে পরিবর্তিত হয়, পরিমার্জিত হয়, প্রতিস্থাপিত হয়। বিশ্বাস করো, যে পরিমাণ চুলের গন্ধে ভালো লাগে না তুমি উন্মাতাল হয়েছিলে, যে পরিমাণ ওই মেয়েটিকে প্রথম যখন দেখো, ওই যে বাঁশবাগানের নিচে উপরের যে চুরি যাওয়া আলোতে বিকাল 3টার সময় প্রথম যে আলোর ছটা পড়ে তার মুখে, তখন যখন প্রথম দেখেছিলে, সামনাসামনি দেখে যে ভালো লাগা তোমার মধ্যে তৈরি হয়েছিল, 30-40 বার দেখার পর যে মহব্বত প্রেমে তুমি তার প্রতি পাগল হয়েছিলে, ঠিক একই রকমের ভালোবাসা তোমাকে আবার বানের পানির মতো ভাসিয়ে নিয়ে যাবে অন্য কোনো হাতে, অন্য কোনো চোখে, অন্য কোনো মুখে, অন্য কোনো শরীরের গন্ধে। বিশ্বাস এক্স্যাক্টলি পারবি। যদি না পারিস, আমার কাপড় চোপড় খুলে নিয়ে যাস, আমি নাঙ্গা এখান থেকে হেঁটে যাব অন ইয়ারে। কথা দিলাম। আমার প্রতি কি মিনিমাম শ্রদ্ধাবোধ তোর আছে? হ্যাঁ, অনেক। হাত ধরে কথা দিলাম, যদি এই ঘটনা না ঘটে, আমি স্রষ্টাকে হাজি নাজি জেনে বলছি, যদি এই ঘটনা না ঘটে, তুই এসে বলিস আমি চেষ্টা করেছিলাম, এই ঘটনা ঘটেনি, আমি ভালো একটা মেয়ের সন্ধান পেয়েছিলাম, মন প্রাণ দিয়ে তাকে আমি পেতে চেয়েছিলাম, সেই মেয়েটি আমাকে পেতে চেয়েছে, আমরা ভালোবেসে পরস্পরের কাছাকাছি এসেছি, কিন্তু তারপরও ওর টান, ওই নেশা আমার কাটেনি। যদি এই ঘটনা ঘটায় বলিস, আমি অন এয়ারে তোরে কথা দিলাম, ক্যাটেগরিক্যালি আমি নাঙ্গা হয়ে, ন্যাংটা হয়ে এখান থেকে চলে যাব অন এয়ারে। পুরো না খুললেও অ্যাটলিস্ট আন্ডারওয়্যার পরে আমি বের হয়ে যাব। আমি কিন্তু এখন তুই কি আমার কথা শুনলি না? শুনলি না? আমি তোরে কথা দিলাম ক্যাটেগরিক্যাল। আমার যদি মিনিমাম শ্রদ্ধাবোধ আমার প্রশ্ন থেকে থাকে, বিশ্বাস কর আমার কথা, এটা পসিবল, 100 সম্ভব। শুধু একটা কাজ করতে হবে,
পেছনের দরজাটা বন্ধ করে দে, যে দরজা দিয়ে ওর খুশবু আসে, যে দরজা দিয়ে ওকে মারতে ইচ্ছা হয় ওকে দেখবার জন্য, যে দরজা দিয়ে অফকোর্স পারবি। শুধু ভালোবাসাটাকে সত্যিকার অর্থে অন্য কোথাও প্রতিস্থাপিত করে ফেল। 5 দিন 7 দিন 10 দিন পর দেখবি যে আর একটা খেয়ালও আসতেছে না তোর কাছে। আর ওই দরজা বন্ধ করার একটা এবং একমাত্র পথ, যে মানুষটাকে নিরঙ্কুশ ভাবে ভালোবেসেছিস, যার প্রেমে তুই পাগল হয়েছিস, সেই মেয়ে নির্লজ্জের মতো, বেহায়ার মতো কোন একটা পুরুষের শরীরে মুখ গুজে তোকে নাঙ্গা ভাবে কথা বলার ধৃষ্টতা দেখিয়েছে, যে মেয়েটি তোর মুখে মুখ রেখে, তোর বুকে বুক রেখে ভালোবাসার সত্যিকারের জ্ঞান আহরণ করেছে, সেই ভালোবাসার প্রেম অন্য কোন পুরুষের শরীরে ঢেলে দিচ্ছে। তুই পুরুষ, তুই বাঘ, তুই কোন জুঠা মাল তোর শরীরে, তোর পৌরুষের মধ্যে নিতে পারিস না। তোর সে যে সন্তানের জন্ম নিবে, সে কোনো জুঠা মালের ঘরে জন্ম নিতে পারে না। পারে? তোর কথা বাদই দে, তোর যে ভবিষ্যতের সন্তান হবে, সজীবের বাচ্চা যার নাম হবে রাজীব, সে কিরকম ঝুটা মালের পেটে জন্ম নিবে? পারবি? আজ থেকে। আর আমি কথা দিলাম, যদি সত্যিকার অর্থে এরকম ভালো কোনো মেয়ের দেখা পাস, আর সত্যিকারের মন ভরে ভালোবাসার চেষ্টা করবি, অভিনয় করবি, তুই তো প্রথম দিকে পারবি না, অভিনয় করবি। আর যদি দেখা পাস, যদি দেখিস যে ভালোবাসা প্রতিস্থাপিত না হয়, আমাকে এসে জানাস, আমি আন্ডারের পর এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে? আমার জন্য আপনি দোয়া করবেন। অফকোর্স, সবার জন্য অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক ভালোবাসা দিয়ে। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ, ভালো থাকুক বাঙালি জাতি।